হ্যালো ভিউয়ার্স, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ভূ অভ্যন্তরের স্তর বিন্যাসের সবথেকে হালকা পদার্থ দ্বারা গঠিত কোনটি, বা সবথেকে হালকা পদার্থ দিয়ে গঠিত যে স্তরটি সেটি কোনটি? সেটা হচ্ছে ভূত্বক, গুরুমণ্ডল, বহিকেন্দ্রমণ্ডল নাকি অন্তঃকেন্দ্রমণ্ডল? সঠিক হচ্ছে সবথেকে হালকা পদার্থ দিয়ে গঠিত হচ্ছে যে স্তরটি সেটা হচ্ছে ভূত্বক। মহাসমুদ্রের তলায় ভূত্বকের বিস্তার হচ্ছে 5 থেকে 10 কিমি, 30 থেকে 60 কিমি, 70 থেকে 100 কিমি নাকি 150 থেকে 200 কিমি? সঠিক উত্তর হচ্ছে মহাসমুদ্রের তলায় ভূত্বকের যে বিস্তার সেটা হচ্ছে 5 থেকে 10 কিমি বা 5 থেকে 14 কিমি। শিয়াল এবং সীমা যথাক্রমে যে শিলা দিয়ে গঠিত সেটি হচ্ছে শিয়াল হচ্ছে যেটা সিয়াল, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের শিয়াল, এবং সীমা অর্থাৎ সিলিকন এবং ম্যাগনেসিয়াম। অন্যদিকে হচ্ছে সিলিকা এবং হচ্ছে আমাদের যেটা হচ্ছে সিয়াল অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এবং অন্যদিকে হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এ দুটি যথাক্রমে গ্রানাইট এবং ব্যাসল্ট শিলা, অর্থাৎ শিয়াল হচ্ছে গ্রানাইট এবং সীমা হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, অর্থাৎ অপশন যেটা হয়ে যাবে বি। শিয়াল এবং সীমার মধ্যে কোন রেখা রয়েছে? শিয়াল এবং সীমার মধ্যে গুটেনবার্গ, কনরাড, র্যাপিতি নাকি লেমেন, বা যেটাকে বলা হয় থাকে লেমেন। আচ্ছা, তাই সঠিক উত্তর হয়ে যাবে শিয়াল এবং সীমার মধ্যে রয়েছে সেটা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। কয়টা হচ্ছে মোহ বিযুক্তি রেখা কোন দুটির মাঝখানে রয়েছে? শিয়াল ও সীমার মধ্যে তো রয়েছে কনরাড। ভূত্বক এবং ঊর্ধ্ব গুরুমণ্ডলের মধ্যে যেটা রয়েছে সেটাই হচ্ছে মোহ বিযুক্তি রেখা বা মোহরভিষিক যেটা রয়েছে। ঊর্ধ্ব এবং নিম্ন গুরুমণ্ডলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে র্যাপিডটি বিযুক্তি রেখা। বহিকেন্দ্রমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে গুটেনবার্গ বা ওল্ডহ্যাম। লেমেন বিযুক্তি রেখা অবস্থান সেটা হচ্ছে একেবারে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিকেন্দ্রমণ্ডলের মাঝখানে। পরবর্তী কোয়েশ্চেন যেটা, র্যাপিডটি বিযুক্তি রেখার গভীরতা কত? র্যাপিডটি বিযুক্তি রেখার গভীরতা হচ্ছে 700 কিমি পর্যন্ত। 700 কিমি পর্যন্ত যেটা রয়েছে র্যাপিডটি বিযুক্তি রেখার গভীরতা, এবং এই র্যাপিডটি বিযুক্তি রেখা ঊর্ধ্ব এবং নিম্ন গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে। কয়েকটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখার গভীরতা কত? সেটা হচ্ছে 2900 কিমি। গুটেনবার্গ বিযুক্তি রেখা রয়েছে বহিকেন্দ্রমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল, অর্থাৎ গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে গুটেনবার্গ বা ওল্ডহ্যাম বিযুক্তি রেখা। লেমেন বিযুক্তি রেখা সেটা রয়েছে 5150। এটা হচ্ছে আমাদের ইনার কোর এবং আউটার কোরের মধ্যে রয়েছে, অর্থাৎ বহিকেন্দ্রমণ্ডল এবং যেটা অন্তঃকেন্দ্রমণ্ডল, বা যেটা হচ্ছে আমাদের একেবারে কেন্দ্রমণ্ডল এবং বহিকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেমেন বিযুক্তি রেখা 5150 কিমি গভীরতায়। কনরাড বিযুক্তি রেখার আপেক্ষিক ঘনত্ব যেটা রিলেটিভ ডেন্সিটি সেটা হয়ে থাকে সেটা হচ্ছে 2.75 থেকে 3 গ্রাম পার ঘন সেমি পর্যন্ত হয়ে থাকে কনরাড বিযুক্তি রেখা। মোহ বিযুক্তির ক্ষেত্রে 3 যেটা হয়ে থাকে 3 থেকে 3.4 ঘন সেমি, এবং গুটেনবার্গ বিযুক্তি রেখা থেকে 5.5 থেকে 10 পর্যন্ত হয়ে থাকে, এবং লেমেন বিযুক্তি রেখার যেটা গ্রাম পার ঘন সেমি, এবং লেমেন বিযুক্তি রেখার ক্ষেত্রে 12.3 থেকে 13.3 এটা হয়ে থাকে যে আপেক্ষিক ঘনত্ব। নিফের সীমা এবং ক্রোফের সীমার নিচে কোনটির সাথে সম্পর্কিত? নিফের সীমা এবং ক্রোফের সীমার সাথে গুরুমণ্ডল যুক্ত। পরবর্তীকালে যে কোয়েশ্চেনটি রয়েছে আমরা দেখে নেব যে শিয়াল এবং সীমার নিচের কোনটির সাথে সম্পর্কিত? শিয়াল এবং সীমা এটি সাধারণত আমাদের ভূত্বকের সাথে সম্পর্কিত, সিলিকন এবং অ্যালুমিনিয়াম এবং সিলিকন এবং ম্যাগনেসিয়াম। ঊর্ধ্ব গুরুমণ্ডল কী নামে পরিচিত? সেটা হচ্ছে ক্রফের সীমা নামে পরিচিত ঊর্ধ্ব গুরুমণ্ডল, এবং নিম্ন গুরুমণ্ডল নিফের সীমা নামে পরিচিত। নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এদিকে হচ্ছে ক্রফের সীমা হচ্ছে ক্রোমিয়াম এবং লোহা, তার সাথে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। কয়টা হচ্ছে নিফের সীমার গভীরতা কত? নিফের সীমার গভীরতা হচ্ছে 700 থেকে 2900, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের নিফের সীমা, অর্থাৎ
নিম্ন গুরুমণ্ডল যেটা সেখানে কিন্তু নিফের সীমা রয়েছে। এই 2900 গভীরতাতেই রয়েছে গুটেনবার্গ বিযুক্ত রেখা। নিচের কোনটি সঠিক? র্যাপিডি বিযুক্ত রেখা 700 কিমিতে রয়েছে। তারপরে রয়েছে যেটা 700 কিমি গভীরতায় গুটেনবার্গ বিযুক্ত রেখা রয়েছে 2900 কিমি গভীরতায়। লেমেন বিযুক্ত রেখা রয়েছে সেটা হচ্ছে 5150 কিমি গভীরতায়। এই সবগুলোই ঠিক রয়েছে। নিচের কোন ক্রমটি সঠিক? মোহ, র্যাপিডি, গুটেনবার্গ, লেমেন, অর্থাৎ একদম ঠিক রয়েছে এটাই। পরপর সাজালে মোহ বিযুক্ত রেখা, সবার আগে রয়েছে কন্ট্রাক্ট, তারপর মোহরভিষিক, তারপর র্যাপিডি, তারপর গুটেনবার্গ এবং একদম কোরে রয়েছে লেমেন বিযুক্ত রেখা 5150 কিমি গভীরতায়। বহি এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা যথাক্রমে 5150 এবং 6371 কিমি হচ্ছে একেবারে অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা। এস তরঙ্গ কোন স্তরে অদৃশ্য থাকে? এটা কেন্দ্রমণ্ডলে এই এস তরঙ্গ বা সেকেন্ডারি যে তরঙ্গ রয়েছে সেটা এর অস্তিত্ব বা এটা অদৃশ্য থাকে। প্রকৃত সীমার উপাদানগুলি কী কী? প্রকৃত সীমার উপাদানগুলি হচ্ছে ক্রোমিয়াম, লোহা অর্থাৎ ফেরাস অক্সাইড, তার সাথে রয়েছে আমাদের সিলিকন এবং ম্যাগনেসিয়াম হয়ে যাবে এক্ষেত্রে প্রকৃত সীমার উপাদান। প্রকৃত সীমা অবস্থান করে উচ্চ গুরুমণ্ডলে বা উপর গুরুমণ্ডলে। কেন্দ্রমণ্ডলের সংক্ষেপে বলা হয়ে থাকে সেটা হচ্ছে নিফে বলা হয়ে থাকে কেন্দ্রমণ্ডলকে, সংক্ষেপে নিফে। এবং পরবর্তীকালে আমরা দেখে নেব মহাদেশীয় পাট সাধারণত যে শিলায় গঠিত হয়ে থাকে সেটা হচ্ছে মহাদেশীয় পাটগুলি হয়ে থাকে সেটা হচ্ছে গ্রানাইট শিলায়, এবং একই সাথে মহাসাগরীয় পাতগুলি হচ্ছে সেটা হচ্ছে ব্যাসল্ট শিলায়। মহাদেশীয় পাতগুলি গ্রানাইট শিলায় অবস্থিত বা গঠিত এবং মহাসাগরীয় পাতগুলি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ভূ অভ্যন্তরে কয়টি স্তর রয়েছে? ভূ অভ্যন্তরের 3টে স্তর রয়েছে। জলের উৎস কোথায়? জলের উৎস হচ্ছে আমাদের শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল নাকি সবকটি? জলের উৎস মেনলি শিলামণ্ডলে। নিচের কোনটি সত্য? শিয়াল মহাদেশীয় ভূত্বক গঠন করে, একদম ঠিক। এবং সীমা মহাসাগরীয় ভূত্বক গঠন করে, উভয়ই সত্য। 31 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি সত্য? বিযুক্তি রেখা হলো উপাদানের তারতম্য অনুসারে ভূ অভ্যন্তরে অবস্থিত কাল্পনিক সীমারেখা, একদম ঠিক। বিযুক্তি রেখা বিভিন্ন গভীরতায় অবস্থিত, এটাও ঠিক। প্রবক্তার নাম অনুসারে সেগুলির নামকরণ করা হয়েছে, এটিও ঠিক। অর্থাৎ 1, 2, 3 এই তিনটেই সত্য বা ঠিক রয়েছে ক্ষেত্রে। সীমা এবং শিয়াল যথাক্রমে কোন জাতীয় শিলা দ্বারা গঠিত হয়ে থাকে? শিয়াল সাধারণত যেটা হয়ে থাকে, শিয়াল হচ্ছে আমাদের ব্যাসল্ট এবং সীমা হচ্ছে ব্যাসল্ট এবং শিয়াল যেটা আমাদের ভূত্বক ক্ষেত্রে থাকে উপরের অংশে, এবং সীমা তার নিম্নাংশে অর্থাৎ মহাদেশীয় পাতগুলি গঠন করে হচ্ছে শিয়াল যেটা হচ্ছে গ্রানাইট শিলা, এবং সীমা হচ্ছে মহাসাগরীয় যে ভূত্বক গঠন করে যেটা হচ্ছে ব্যাসল্ট শিলা। তাই সীমা হচ্ছে ব্যাসল্ট এবং শিয়াল হচ্ছে গ্রানাইট। শিয়াল এবং সীমার প্রকৃতি যথাক্রমে এরা হয়ে থাকে আম্লিক প্রকৃতির হয়ে থাকে ও ক্ষারীয় প্রকৃতির, অর্থাৎ শিয়াল সেটা হচ্ছে আম্লিক এবং যেটা হচ্ছে আমাদের সীমা সেটা কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে বা অ্যালকালাইন। পরেরটা আমরা দেখে নেব। এম বিযুক্তি রেখার অপর নাম হচ্ছে মোহরভিষিক বা মোহবিযুক্তি রেখা। কোন বিজ্ঞানী প্রথম লক্ষ্য করেন ভূত্বকের মহাদেশীয় অংশ গ্রানাইট এবং মহাসাগরীয় অংশ ব্যাসল্ট শিলায় গঠিত? তিনি হলেন প্রফেসর এডওয়ার্ড সুইস। আচ্ছা, এডওয়ার্ড সুইস হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর, যে ভূত্বকের মহাদেশীয় অংশ হচ্ছে গ্রানাইট এবং মহাসাগরীয় অংশ হচ্ছে ব্যাসল্ট শিলায় গঠিত। নিচের কোনটি সঠিক? কনরাড বিযুক্ত রেখা, বিজ্ঞানী কনরাড এর নামকরণ করা হয়েছে 1934 সালে, ঠিক রয়েছে। যেটা 2 নম্বরে বলছে মোহরভিষিক বিযুক্ত রেখা, বিজ্ঞানী মোহরভিষিকের নাম অনুসারে মোহর বিযুক্ত রেখা যেটা 1909 সালে এটাকে নামকরণ করা হয়েছিল বা আবিষ্কার করা হয়েছিল। তারপর বলছে গুটেনবার্গ বিযুক্ত রেখা, যেটি বেনো গুটেনবার্গ 1912 সালে এটা নামকরণ করেন। লেমেন বিযুক্ত রেখা, বিজ্ঞানী লেমেন 1936 সালে। অর্থাৎ সবগুলি স্টেটমেন্টই এখানে ঠিক রয়েছে। কনরাড বিযুক্তি কনরাড 1934, মোহ 1909, মোহরভিষিক গুটেনবার্গ
1912, লেইম্যান 1936 সালে লেইম্যান। অন্তঃকেন্দ্রমণ্ডলে পি তরঙ্গের গতিবেগ কত হয়ে থাকে? এটা হয়ে থাকে 11.42, 10.70 নাকি 10.31 নাকি 11.23। অন্তঃকেন্দ্রমণ্ডল একেবারে কোরে পি তরঙ্গের প্রাথমিক গতিবেগ থাকে 11.23 কিমি পার সেকেন্ড। পি এবং এস তরঙ্গের ব্যাপক গতিবিক্ষেপ ঘটে কোন বিযুক্তি রেখায়? এই গতিবিক্ষেপ ব্যাপক ঘটে যে বিযুক্তি রেখায় সেটা হচ্ছে ওল্ডহাম বা গুটেনবার্গ বিযুক্তি রেখায়। গুটেনবার্গ বিযুক্তি রেখা পি তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে থাকে 13.6 কিলোমিটার। নিচের শিল্ড সম্পর্কে নিচের কোন তত্ত্বগুলি সঠিক? অতি প্রাচীন স্থায়ী ভূখণ্ড একদম ঠিক রয়েছে। প্রি ক্যাম্বিয়ান যুগে গঠিত। পৃথিবীতে 11টি শিল্ড অঞ্চল চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ 3টে স্টেটমেন্টই শিল্ড সম্পর্কে ঠিক। অতি প্রাচীন স্থায়ী ভূপ্রকৃতি প্রি ক্যাম্বিয়ান যুগে, প্রি ক্যাম্ব্রিয়ান যুগে গঠিত এবং পৃথিবীতে 11টি শিল্ড অঞ্চল চিহ্নিত করা হয়েছে। নিচের কোন তথ্যটি সত্য বা মিথ্যা বলো? ক্রেটনের ভূত্বকের অপেক্ষিত স্থিতিশীল অংশ, এটি কেলাসিত শিলা দ্বারা গঠিত। মৃদু তাপপ্রবাহ লক্ষ্য করা যায়। প্ল্যাটফর্ম ক্রেটনের একটি অংশ। তো সঠিক হয়ে যাবে সেটা হচ্ছে ক্রেটনের ভূত্বক আছে। ক্রেটন ভূত্বকের অপেক্ষাকৃত স্থিতিশীল অংশ, এটা ঠিক রয়েছে। আচ্ছা, তার সাথে এটি কেলাসিত শিলা দ্বারা গঠিত, এটা ভুল। এটি মৃদু তাপ প্রবাহ লক্ষ্য করা যায়, এটিও ভুল। এবং প্ল্যাটফর্মের ক্রেটনের একটি অংশ, অর্থাৎ 1 এবং 4 ঠিক রয়েছে। যে অপশনে সেটা হচ্ছে অপশন সি, 1 এবং 4 ঠিক, 2 এবং 3 মিথ্যা। মহিভাবক এবং গৃজনী আলোড়নকে সম্মিলিতভাবে ডায়াস্ট্রোফিজম বলেছেন কোন বিজ্ঞানী? ডায়াস্ট্রোফিজম বলেছেন বিজ্ঞানী হার্টন, ডেভিস, গিলবার্ট নাকি সুইস। এক্ষেত্রে ডায়াস্ট্রোফিজম, এই যে মহিভাবক এবং গৃজনী আলোড়নকে একসাথে বলেছেন বিজ্ঞানী জি.কে. গিলবার্ট। মহিভাবক এবং গৃজনী আলোড়ন ইউস্ট্যাটিক আলোড়ন বলে সমস্থিতি আলোড়ন হলো। মহিভাবক ও গৃজনী আলোড়ন ইউস্ট্যাটিক আলোড়ন সমস্থিতিক আলোড়ন হলো অন্তর্জাত প্রক্রিয়া না বহির্জাত প্রক্রিয়া নাকি উভয়ই? এটা হচ্ছে আমাদের অন্তর্জাত প্রক্রিয়া। নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়া? ভূমিকম্প, ম্যাগমা, পাত সঞ্চালন এগুলি এক একটি বহির্জাত প্রক্রিয়া। কিন্তু পুঞ্জিত ক্ষয় হচ্ছে এটি বহির্জাত প্রক্রিয়া। বাকিগুলি ভূমিকম্প, ম্যাগমা এবং পাত সঞ্চালন এগুলি সব এক একটা অন্তর্জাত প্রক্রিয়ার আর এক একটি উদাহরণ। অ্যাস্থনোস্ফিয়ার সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য নয়? 1 নম্বর বলছে ভূত্বক ও গুরুমণ্ডলের সন্ধি এলাকায় অবস্থিত। আচ্ছা, এটা ঠিক কথা। যেটা হচ্ছে আমাদের ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে মহরভিষিক সান্দ্র উষ্ণ দুর্বল স্থিতিস্থাপক স্তর অ্যাস্থনোস্ফিয়ার, এটাও ঠিক। পরিচালন তাপ স্রোতের চালিকা শক্তি, অর্থাৎ 1, 2, 3 এখনো পর্যন্ত ঠিক। এবং পি ও এস তরঙ্গ চলাচল করতে পারে না। আচ্ছা, অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে দিয়ে পি এবং এস তরঙ্গ চলাচল করতে পারে না, এটাই ভুল রয়েছে। পরেরটা হচ্ছে ভূ অভ্যন্তরে প্রতি 32 মিটারে ড্যাশ সেমি হারে তাপমাত্রা বাড়ে। সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি নাকি 1.5 ডিগ্রি না 2.5 ডিগ্রি? সঠিক উত্তরটি হয়ে যাবে 1 ডিগ্রি। প্রতি 32 মিটারে ভূ অভ্যন্তরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা বাড়ে। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6371 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত পৃথিবীর গভীরতম খনি, যেগুলির গভীরতা হয়ে থাকে কত? 3 থেকে 4, 10 থেকে 12 কিমি, 20 থেকে 25 কিমি নাকি 8 থেকে 9 কিমি? দক্ষিণ আফ্রিকায় অবস্থিত পৃথিবীর গভীরতম খনির গভীরতা গড়ে হয়ে থাকে 3 থেকে 4 কিমি। শিলামণ্ডলের গড় গভীরতা কত থাকে? 300 কিমি পর্যন্ত হয়ে থাকে না 100 কিমি পর্যন্ত হয়ে থাকে নাকি 50 কিমি নাকি 150 কিমি? সঠিক হবে 100 কিমি পর্যন্ত শিলামণ্ডলের গড় গভীরতা হয়ে থাকে। পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল নাকি অন্তঃকেন্দ্রমণ্ডল?
সঠিক উত্তর হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডলে পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে। যে বিজ্ঞানী শিলার সমগ্র ক্রিয়া, বৈশিষ্ট্য, প্রকৃতি প্রভৃতি আলোচনা করা হয় তাকে বলে লিথোলজি, পেট্রোলজি, হাইড্রোলজি, লিমনোলজি। সঠিক উত্তরটি হয়ে যাবে শিলার সমগ্র ক্রিয়া, বৈশিষ্ট্য এবং প্রকৃতি এগুলি আলোচনা করা হয় পেট্রোলজিতে। পেট্রো শব্দের অর্থ একটি শব্দ যার অর্থ শিলা। এই কথাটি হচ্ছে একটি গ্রিক শব্দ। পরেরটা হচ্ছে পৃথিবীতে প্রায় 1000 খনিজ পদার্থ আছে, এদের মধ্যে শিলা গঠনকারী হিসাবে কাজ করে মাত্র সেটা হচ্ছে 30টি। 1000 খনিজ পদার্থ আছে, তার মধ্যে শিলা গঠনকারী হিসেবে কাজ করে 30টি। সমস্ত শিলার জনক শিলা বলা হয়ে থাকে আগ্নেয় শিলাকে। তারপর আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন রয়েছে 55। নিচের কোন তথ্যটি বা তথ্যগুলি মিথ্যা? আগ্নেয় শিলা স্তরীভূত শিলা এবং আগ্নেয় শিলা জীবাশ্ম দেখা যায়। একদম না, আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না এবং আগ্নেয় শিলা স্তরীভূত শিলা নয়। আগ্নেয় শিলা স্তরীভূত শিলা একদম না, পাললিক শিলা হচ্ছে স্তরীভূত শিলা। আগ্নেয় শিলা জীবাশ্ম দেখা যায় না, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। তাই 1 এবং 2 নম্বর স্টেটমেন্ট ঠিক নয়। এবং এটি স্ফটিকাকার এবং ভঙ্গুরতা কম, এগুলো ঠিক রয়েছে আগ্নেয় শিলা সম্পর্কে, অর্থাৎ 1 এবং 2 নম্বর হচ্ছে মিথ্যা। নিচের বিবৃতিটি পড়ে সত্য মিথ্যা যাচাই করো। নিঃসারী শিলা যেটা লাভা শিলা এবং পাইরোক্লাস্ট ঠিক রয়েছে। উদ্ভিদী শিলা পাতালিক এবং উপপাতালিক এই দুটোই ঠিক রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে সঠিক হয়ে যাবে এ এবং বি উভয়ই সঠিক। কারণ হচ্ছে নিঃসারী শিলা দুটো ভাগ করা যায়, একটা লাভা গঠিত শিলা এবং একটি পাইরোক্লাস্ট। উদ্ভিদী শিলার মধ্যে পড়ে পাতালিক এবং উপপাতালিক। 57 নম্বর প্রশ্ন, পাইরোক্লাস্টের উদাহরণ সবথেকে বেস্ট উদাহরণ হয়ে যাবে যেটা সে হচ্ছে টাফ হয়ে যাবে ক্ষেত্রে পাইরোক্লাস্টের উদাহরণ। তারপর হচ্ছে নিচের বিবৃতি পড়ে সত্য মিথ্যা যাচাই করো। প্রকৃত জমাটবদ্ধ হওয়া নিঃসারী শিলার কণাগুলি খুবই সূক্ষ্ম, এটা ঠিক রয়েছে। এবং অতি ধীর গতিতে শীতল হয় উদ্ভিদী শিলার কণাগুলির আকার বড় হয়, অর্থাৎ 1 এবং 2 নম্বর স্টেটমেন্ট এখানে বা বিবৃতি ঠিক রয়েছে। আম্লিক শিলা সিলিকা এবং ক্ষারিকীয় অক্সাইডের পরিমাণ যথাক্রমে যেটা হয়ে থাকে 35% এবং 65%, নাকি 65% এবং 35%, 75%, 25%, 25%, 75%। সঠিক উত্তর হয়ে যাবে আম্লিক শিলায় সিলিকা এবং ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ যথাক্রমে হয়ে থাকে সিলিকা 65% এবং ক্ষারকীয় অক্সাইড হয়ে থাকে 35% থাকে আম্লিক শিলাতে। গ্রথন অনুযায়ী আগ্নেয় শিলাকে ভাগ করা যায় 7টি ভাগে। গ্রথন অনুসারে আগ্নেয় শিলাকে 7 ভাগে ভাগ করা যায়। গ্রানাইট ও ব্যাসল্ট শিলায় গঠিত পাহাড়ের চূড়াগুলি যথাক্রমে চ্যাপ্টা ও ত্রিভুজাকার হয়, নাকি গোল ও চ্যাপ্টা হয়, গোল ও শঙ্কু আকৃতির হয়, চ্যাপ্টা ও গোল আকৃতির হয়। গ্রানাইট এবং ব্যাসল্ট শিলায় গঠিত পাহাড়ের চূড়াগুলি গ্রানাইট শিলার ক্ষেত্রে সেটা গোল হয় এবং ব্যাসল্ট শিলার ক্ষেত্রে চ্যাপ্টা হয়ে থাকে। পাললিক শিলার বৈশিষ্ট্য সম্পর্কে নিচে তথ্যগুলি সত্য মিথ্যা যাচাই করুন। পাললিক শিলাতে জীবাশ্ম দেখতে পাওয়া যায় এবং স্তরীভূত শিলা এ দুটোই ঠিক রয়েছে। তার সাথে স্ফটিক এখানে কিন্তু অনুপস্থিত বা থাকে না এবং সচ্ছিদ্রতা রয়েছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবগুলোই ঠিক। পরেরটা হচ্ছে নিচের কোনটি সত্য নয়। 1 নম্বর হচ্ছে গ্রানাইট থেকে নিস, তারপরে কি রয়েছে আর্গাইট থেকে হর্নব্লেন্ড, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, বেলে পাথর থেকে মার্বেল, এটি ভুল রয়েছে। নিচের কোনটি সত্য নয়? বেলে পাথর থেকে কোয়ার্জাইট, চুনা পাথর থেকে মার্বেল এবং তারপরে হচ্ছে সেটা হচ্ছে কাদা পাথর থেকে স্লেট, কয়লা থেকে সিস্ট, এটা ভুল রয়েছে। গ্যাব্রো রূপান্তরিত রূপটা হলো সার্পেন্টাইন। তারপরে রয়েছে কি নাইস থেকে ফ্লাইট, ফ্লাইট থেকে সিস্ট, এটি কোন শিলা থেকে? সিস্টটি অবশ্যই রূপান্তরিত শিলা। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে নিচের কোনটি বিজাতীয় চিহ্নিত করুন। 1 নম্বর হচ্ছে কোয়ার্জাইট, মার্বেল, বেলে পাথর, স্লেট, সঠিক হবে সেটা হচ্ছে আলাদা হয়ে যাবে বেলে পাথর। ভূগর্ভের চাপের স্থিতিস্থাপকতা নষ্ট হলে শিলার যে কি জাতীয় রূপান্তর ঘটে? এটা গতিশীল পরিবর্তন হয়। তারপর এটা কি রয়েছে নিচের কোন শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে? অবশ্যই এটা হয়ে যাবে সেটা হচ্ছে
বেলে পাথর বা আমাদের পাললিক শিলার মধ্যে। পরেরটা কি রয়েছে, নিচের কোনটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ? এটার হচ্ছে ব্যাসল্ট হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। ব্যাসল্ট শিলায় কি রয়েছে, নিঃসারী আগ্নেয় শিলা। এবং নিচের কোনটি উদ্বেদী আগ্নেয় শিলা? সেটা হচ্ছে গ্রানাইট। উদ্বেদী আগ্নেয় শিলা হচ্ছে গ্রানাইট এবং নিঃসারী আগ্নেয় শিলা হচ্ছে ব্যাসল্ট। নিচের কোনটি উপপাতলিক আগ্নেয় শিলা? সেটা হচ্ছে উভয়ই, পরফাইরি এবং ডোলোরাইট। এ দুটি হচ্ছে উপপাতালিক আগ্নেয় শিলা। নিচের কোনটি পাতালিক শিলা? সেটা হচ্ছে গ্রানাইট এবং গ্যাব্রো। এ দুটোই হচ্ছে পাতালিক শিলা। এই উভয় হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোয়েশ্চেন আমরা চলে যাব, নিচের তথ্যগুলি সত্য বা মিথ্যা বলো। রাজমহল পাহাড় গ্রানাইট শিলায় গঠিত, এটি মিথ্যা। এবং ডেকান ট্রাপ ব্যাসল্ট শিলায় গঠিত, একদম সত্য। তাই 1 নম্বর মিথ্যা এবং 2 সত্য। দিল্লি লালকেল্লা, উদয়গিরি খণ্ডগিরি মন্দির, খাজুরাহ মন্দির, জয়সালমীরের সোনার কেল্লা কোন শিলায় তৈরি? চুনাপাথর, বেলে পাথর, কাদা পাথর, মার্বেল। এগুলি সব মার্ড স্টোন বা স্যান্ডস্টোন বা বেলে পাথর দিয়ে তৈরি। এগুলি হচ্ছে দিল্লি লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরি, খাজুরাহ মন্দির, জয়সালমীর। এগুলি সবই হচ্ছে বেলে পাথরের তৈরি। গোলাকার ভূপ্রকৃতি কোন শিলায় গঠিত হয়? এটা হয়ে যাবে আমাদের যেটা গোলাকার ভূপ্রকৃতি গ্রানাইট শিলায় গঠিত হয়ে থাকে। এবং ব্যাসল্ট শিলাতে হচ্ছে সেটা হচ্ছে চ্যাপ্টা। নিচের তথ্যগুলি সত্য মিথ্যা নির্বাচন করুন। যেটা হচ্ছে আমাদের বেলে পাথরের প্রবেশ্যতা খুব বেশি, একদম ঠিক রয়েছে। এবং কাদা পাথরের সচ্ছিদ্রতা বেশি, অর্থাৎ উভয় সত্য। বেলে পাথরের প্রবেশ্যতা বেশি এবং কাদা পাথরের, অর্থাৎ বেলে পাথর স্যান্ডস্টোন আর মার্ড স্টোনের ক্ষেত্রে সচ্ছিদ্রতা বেশি এবং স্যান্ডস্টোনের হচ্ছে সেটা হচ্ছে প্রবেশ্যতা বেশি। প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কি হয়? জল ধারণ ক্ষমতা হ্রাস পায়। এবং সচ্ছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা হ্রাস এবং সচ্ছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। সন্দব লবণ তৈরি হয়ে থাকে একটি অসংঘাত শিলা এবং যেটা রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়ে থাকে। সন্দব লবণ অসংঘাত শিলা ও রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়। পরেরটা হচ্ছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলটি হলো মোহা স্কেল। এই মোহো স্কেলের দ্বারা কাঠিন্যতা পরিমাপ করা হয়। 10টি যে খনিজ উপাদান রয়েছে তার কাঠিন্য মান নির্ণয় করে মোহজ। তার নাম অনুসারে মোহজ স্কেল। সব থেকে মোহো স্কেলের সর্বনিম্ন কাঠিন্য মান হচ্ছে টাল্ক। 82 নিচের তালিকা একদিকে রয়েছে শিলা এবং অন্যদিকে সিলিকার পরিমাণ। আম্লিকে সিলিকার পরিমাণ 65%-রও বেশি হয়ে থাকে এবং তাহলে পরে 1 নম্বর হচ্ছে 65% গ্রেটার দ্যান 65%। মধ্যবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে 65 থেকে 55% এবং ক্ষারীয় থাকে 55 থেকে 45% এবং আমাদের অতি ক্ষারীয়র মধ্যে সিলিকার পরিমাণ থাকে লেস দ্যান 45%। আম্লিকে থাকে গ্রেটার দ্যান 65% সিলিকার পরিমাণ, মধ্যবর্তী থাকে 55 থেকে 65 বা 65 থেকে 55 এবং ক্ষারকীয় অ্যালকাইনের মধ্যে 55 থেকে 45 ও 45-এর নিচে হচ্ছে অতি ক্ষারকীয়। নিচের কোনটি বিজাতীয় চিহ্নিতকরণ? মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, সমস্থিত আলোড়ন, আকস্মিক আলোড়ন। কোনটি আলাদা? এক্ষেত্রে আকস্মিক আলোড়ন হয়ে যাবে আলাদা। অন্তর্জাত বল পৃথিবীর স্পর্শক বরাবর চালিত হলে কিরূপ আলোড়ন সৃষ্টি হয়? এইটা যে আলোড়ন সৃষ্টি হয় সেটি হচ্ছে গিরিজনী আলোড়ন সৃষ্টি হয়। অন্তর্জাত বল যখন পৃথিবীর স্পর্শক বরাবর চালিত হলে গিরিজনী আলোড়ন সৃষ্টি হয়। আইসোস্টেসিস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ডাল্টন 1859 সালে। ডাল্টন হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। 1859 সালে আইসোস্টেসিস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। পরের কোয়েশ্চেন, শিলার ঘনত্বের পরিপ্রেক্ষিতে পর্বত, মালভূমি, সমভূমি, মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে অ্যাস্থেনোস্ফিয়ারের ভাসমান অবস্থান আছে এবং পরস্পরের মধ্যে উচ্চতার তারতম্য বজায় রাখে। এটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটি সমস্থিতির আলোড়নের সাথে সম্পর্কিত। পরের কোয়েশ্চেন, নিচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়া?
ভাঁজ গিরিজনে আলোড়ন, অন্যদিকে মহীভাবক আলোড়ন এবং ভূত্বকের সংকোচন। এটা কোন দুটি অন্তর্জাত প্রক্রিয়া বা কোনটি অন্তর্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্টি হয়? সেটা হচ্ছে আমাদের ভাঁজ ও অন্তর্জাত প্রক্রিয়া, মহীভাবক আলোড়ন, গিরিজনে আলোড়ন, ভূত্বকের ভূপত্বকের সংকোচন, এই সবগুলি অন্তর্জাত প্রক্রিয়ায় সৃষ্টি হয়। নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়ার সাথে সম্পর্কিত নয়? সেটা হচ্ছে আরোহণ, অবরোহণ, জৈবিক পদ্ধতি, এগুলি সবই বহির্জাত প্রক্রিয়ার সাথে যুক্ত, কিন্তু প্রসারণ এটা বহির্জাত প্রক্রিয়ার সাথে সম্পর্কিত নয়। আহবিকার পঞ্জিত স্খলন, ক্ষয় নিচের কোনটির সাথে সম্পর্কিত? এগুলি সবই অবরোহণের সাথে সম্পর্কিত। শিলাস্তরের ভাঁজের সৃষ্টি হয় সংনমন বলের প্রভাবে। শিলাস্তরের ভাঁজের সৃষ্টি হয় সংনমন বলের প্রভাবে। নেক্সট যেটা রয়েছে, শিলাস্তরের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় হিঞ্জ রেখা, বাহু, গ্রন্থি বলয় নাকি অক্ষতল? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে হিঞ্জ রেখা। শিলাস্তরের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় হিঞ্জ রেখা। শিলাস্তরের অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হেলে থাকে তাকে বলা হয়ে থাকে আয়াম, নতি, বাহু নাকি গ্রন্থিবিন্দু? এক্ষেত্রে সঠিক হচ্ছে নতি বা ডিপ। পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা 93, অনুভূমিক তল শিলাস্তরকে যে রেখা বরাবর ছেদ করে থাকে তাকে বলা হয়ে থাকে আয়াম। নিচের কোনটি বিজাতীয় চিহ্নিত করুন? প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, বিপর্যস্ত ভাঁজ, সংকীর্ণ ভাঁজ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে সংকীর্ণ ভাঁজ হয়ে যাবে, এদের থেকে আলাদা। নিচের কোনটি বিজাতীয় রয়েছে? বদ্ধ ভাঁজ, বাক্স ভাঁজ, সেব্রন ভাঁজ, ছত্রাকার ভাঁজ? এক্ষেত্রে সঠিক হচ্ছে আলাদা হচ্ছে বদ্ধ ভাঁজ। সংকোচনকারী বল সমান এবং পরস্পরের দিকে হলে কোন ভাঁজ সৃষ্টি হয়? এক্ষেত্রে প্রতিসম, অপ্রতিসম, আবৃত নাকি সমনত? এক্ষেত্রে সংকোচন বল সমান এবং পরস্পরের দিকে হলে প্রতিসম ভাঁজ সৃষ্টি হয়। ভাঁজের দুই দিকের সংকোচনকারী বল অসমান হলে সেক্ষেত্রে অপ্রতিসম ভাঁজের সৃষ্টি হয়। এবং ভাঁজের বাহুদ্বয় যদি সমান কোণে একটি দিকে পরস্পরের সমান্তরালে নত থাকে তখন সেই ভাঁজকে সমপ্রবণ ভাঁজ বলে। আবৃত ভাঁজের ক্ষেত্রে ভাঁজের বাহু দুটির অবস্থান করে একই দিকে হেলে, বিপরীত দিকে হেলে, একই দিকে অথচ ভিন্ন কোণে নাকি একই দিকে অথচ সমান কোণে? সঠিক উত্তর বলছে আবৃত ভাঁজের ক্ষেত্রে ভাঁজের বাহু দুটি অবস্থান করে একই দিকে কিন্তু ভিন্ন কোণে। বিপর্যস্ত ভাঁজ অধিক হেলে গিয়ে কিরূপ ভাঁজ সৃষ্টি করে? সেক্ষেত্রে রিকাম্বেন্ট ভাঁজ সৃষ্টি করে থাকে। বিপর্যস্ত ভাঁজ যেটা সেগুলি হেলে গিয়ে যেরূপ ভাঁজ সৃষ্টি করে সেটা হচ্ছে রিকাম্বেন্ট। বৃহদাকার রিকাম্বেন্ট ভাঁজকে কি বলা হয়? একে মুক্ত ভাঁজ বলে, বহুনত ভাঁজ বলে, ন্যাপ বলে, অরীয় ভাঁজ বলে। একে বলা হয় ন্যাপ ভাঁজ। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, মৃদু ভাঁজের ক্ষেত্রে বাহুদ্বয়ের অন্তস্থ কোণের মান থাকে গ্রেটার দেন 30 ডিগ্রি, গ্রেটার দেন 60 ডিগ্রি, গ্রেটার দেন 90 ডিগ্রি নাকি গ্রেটার দেন 120 ডিগ্রি? সাধারণত 120 থেকে 180 ডিগ্রি পর্যন্ত এটা হয়ে থাকে মৃদু ভাঁজের ক্ষেত্রে বাহুদ্বয়ের অন্তস্থ কোণের মান। দোকলম ভাঁজ দেখা যায় হিমালয় পর্বত, রকি পর্বত, জুরা পর্বত নাকি আল্পস পর্বত? সঠিক উত্তর হচ্ছে জুরা পর্বত। পশ্চাৎ বর্ষণ ভাঁজ সৃষ্টি হয় কঠিন শিলাদ্বয়ের মধ্যস্থ নরম শিলাদ্বয়ের যুগ্ম বলের প্রভাবে, নরম শিলার একক বলের প্রভাবে, নরম শিলার যুগ্ম বলের প্রভাবে, কঠিন শিলার একক বলের প্রভাবে? সঠিক উত্তর হচ্ছে কঠিন শিলার শিলাদ্বয়ের মধ্যস্থিত নরম শিলার যুগ্ম বলের প্রভাবে। পরেরটা হচ্ছে আবৃত ভাঁজে বাহু দুটি হেলে থাকে একই কোণে, সমতলভাবে, অসমতলভাবে নাকি ভিন্ন কোণে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে আবৃত ভাঁজের ক্ষেত্রে বাহু দুটি ভিন্ন কোণে হেলে থাকে। সেব্রন ভাঁজ দেখতে অনেকটা হয়ে থাকে আই আকৃতি, ভি আকৃতি, ইউ আকৃতি নাকি এস আকৃতি? সঠিক উত্তর হচ্ছে ভি আকৃতি। একনত ভাঁজ গঠিত হয় যে ক্ষেত্রে সেগুলো চাপ পীড়নের ফলে। একনত ভাঁজ গঠিত হয় চাপ পীড়নের ফলে। 108 নম্বর কোয়েশ্চেন, যে ভাঁজের অক্ষতল অনুভূমিক তলের সঙ্গে প্রায় সমান্তরালভাবে অবস্থান করে থাকে তাকে বলা হয় শায়িত ভাঁজ।
প্রায় সমান্তরালভাবে অবস্থান করে তাকেই বলা হয় অনুভূমিক তলের সঙ্গে। নেক্সট হচ্ছে দার্জিলিং হিমালয় যে ধরনের ভাঁজের উদাহরণ? সমনত, শায়িত, প্রতিসম না অপ্রতিসম? এক্ষেত্রে সঠিক উত্তর হবে শায়িত ভাঁজ। শায়িত ভাঁজ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। একনত ভাঁজ কিভাবে সৃষ্টি হয়? সংকোচনের ফলে, প্রসারণের ফলে, সংনমনের ফলে নাকি টানের ফলে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সংকোচনের ফলে হয়ে থাকে একনত ভাঁজ। এবং একনত ভাঁজের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে এই একনত ভাঁজ হয়ে থাকে কি হয়? সংকোচন বলের প্রভাবে সৃষ্টি হয়ে থাকে। একনত ভাঁজ চাপ পীড়নের ফলে এবং সংকোচনের ফলে হয়ে থাকে। নিচের কোনটি ভাঁজের জ্যামিতিক উপাদান? ঊর্ধ্বক্ষেপ ও অধক্ষেপ, গ্রন্থি ও গ্রন্থিরেখা, ব্যবধি না ক্ষেপ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা গ্রন্থি এবং গ্রন্থিরেখা, এগুলো হচ্ছে ভাঁজের জ্যামিতিক উপাদান। কোন বলের প্রভাবে কোমল পাললিক শিলাস্তরের ভাঁজ পড়ে? সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের সংনমন যে বল রয়েছে, এর ফলে পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে থাকে সংনমন বলের প্রভাবে। প্রাকৃতিক ঊর্ধ্বভঙ্গগুলি ড্যাশ রূপে অবস্থান করে? এগুলি অপশন এ সমভূমি, বি হচ্ছে উপত্যকা, সি হচ্ছে বন্ধুভূমি, ডি হচ্ছে পর্বত। পর্বত রূপে অবস্থান করে ঊর্ধ্বভঙ্গগুলি। স্তরায়ন তল ও অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে থাকে তাকে বলা হয়ে থাকে আয়াম। পরস্পরকে ছেদ করে স্তরায়ন তল এবং অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে সেটা হচ্ছে আয়াম। শিলাস্তরের নতি এবং আয়াম ড্যাশ যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অ্যানিমোমিটার, ক্লাইনোমিটার, ডাম্পি লেভেল, প্রিজমেটিক লেভেল। বাতাসের গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে এবং শিলাস্তরের নতি ও আয়াম ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। প্রতিসম ভাঁজে ড্যাশ সমান এবং উভধর্মী হয়? সেটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে সংকোচনশীল বা সংকোচনকারী বল এই প্রতিসম ভাঁজে সমান এবং উভমুখী হয়। ভাঁজযুক্ত শিলাস্তরের অনুগামী নদী কিভাবে সৃষ্টি হয়? ভূমির বিপরীত ঢাল অনুযায়ী, অপশন বি হচ্ছে ভূমির গঠন অনুযায়ী, অপশন সি হচ্ছে ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী নাকি বিপরীত নদীর গতিপথ অনুযায়ী। ভাঁজযুক্ত শিলাস্তরে অনুগামী নদী যেটা সেটা সৃষ্টি হয়ে থাকে ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী। অধভঙ্গের মধ্য দিয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত নদীকে কি বলা হয়? অনুদৈর্ঘ্য অনুগামী নদী বলা হয় থাকে। অধভঙ্গের মধ্য দিয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত নদীকে বলা হয় অনুদৈর্ঘ্য অনুগামী নদী। চ্যুতির ফলে শিলাস্তরের কোন অংশের অনুভূমিক বা পার্শ্বীয় ব্যবধানকে ব্যবধি বলে? পরেরটা কি রয়েছে? অনুলোম চ্যুতিদ্বয়ের মধ্যবর্তী অবনত অংশকে বলা হয়ে থাকে র্যাম্প ভ্যালি। অনুলোম চ্যুতিদ্বয়ের মধ্যবর্তী অবনত অংশকে বলা হয়ে থাকে গ্রাবেন এবং বিলম চ্যুতিদ্বয়ের মধ্যবর্তী অবনত অংশকে র্যাম্প ভ্যালি বলে। বিলম চ্যুতির ক্ষেত্রে র্যাম্প ভ্যালি এবং অনুলোম চ্যুতির ক্ষেত্রে গ্রাবেন। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ যে উচ্চভূমি গঠন করে তাকে হোস্ট বলে। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী যে উচ্চভূমি গঠিত হয় তাকে হোস্ট বলে। বিলম চ্যুতির মধ্যবর্তী অবনীত অংশকে বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে র্যাম্প ভ্যালি এবং অনুলোম চ্যুতির মধ্যবর্তী অংশদ্বয়কে বলা হয় যেটা সেটা হচ্ছে আমাদের র্যাম্প উপত্যকা। পরবর্তী যেটা কোয়েশ্চেন রয়েছে দেখে নেব। দুটি তির্যক চ্যুতির মধ্যবর্তী উত্থিত ভূমিখণ্ডকে বলা হয় থাকে তির্যক চ্যুতির মধ্যবর্তী উত্থিত ভূখণ্ডকে বলা হয় স্তূপ পর্বত। ন্যাপের যে অংশ মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে তাকে বলা হয়ে থাকে যেটা অপশনে বলছে ফেনস্টার, গ্রাবেন, ফ্লুকান নাকি ফ্লেপে। সঠিক উত্তরটি হয়ে যাবে ক্লিপে। ন্যাপের যে অংশ শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে তাকে বলা হয় ক্লেপে। সত্য মিথ্যা নির্ণয় করো। অপশন 1 নম্বর স্টেটমেন্টে বলছে পাদমূল প্রাচীর অপেক্ষা ঝুলন্ত প্রাচীরের নিচের দিকে বসে গেলে অনুলোম চ্যুতির উৎপন্ন হয়। একদম ঠিক। এবং ঝুলন্ত প্রাচীরের পাদমূল প্রাচীরের উপরে উঠে এলে বিলম চ্যুতি তৈরি হয়। এক্ষেত্রে 1 নম্বর যে স্টেটমেন্টটি রয়েছে যে পাদমূল প্রাচীর অপেক্ষাকৃত ঝুলন্ত প্রাচীরের নিচে বসে গেলে অনুলোম চ্যুতি উৎপন্ন হয় এবং ঝুলন্ত প্রাচীর পাদমূল প্রাচীরের উপরে উঠে আসলে তাকে বিলম চ্যুতি সৃষ্টি করে। এ এবং বি উভয়ই সত্য রয়েছে। পরের যে কোয়েশ্চেনটা রয়েছে সেটি হচ্ছে যদি বিলম চ্যুতির চ্যুতিতলের নতি ড্যাশ ডিগ্রির কম হয় তাকে থ্রাস্ট চ্যুতি বলা হয়। সেটা হচ্ছে 10 ডিগ্রি, 5 ডিগ্রি, 45 ডিগ্রি নাকি 90 ডিগ্রি।
সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 45 ডিগ্রি। নিচের কোনটি বিজাতীয় চিহ্নিত করো? সমান্তরাল চ্যুতি, সোপান চ্যুতি, পরিধি চ্যুতি, অরীয় চ্যুতি। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সোপান চ্যুতি। যখন সমান্তরাল চ্যুতি, অরীয় চ্যুতি এবং পরিধি চ্যুতির ক্ষেত্রে এক জাতীয় হলেও সোপান চ্যুতি হচ্ছে বিজাতীয়। নতিস্খলন চ্যুতিতে প্রকৃত স্খলন বা নতিস্খলনের পরিমাণ হয়ে থাকে সমান। যে চ্যুতিতে চ্যুতিরেখাগুলির বৃত্তীয় বা বৃত্তচাপীয় ধরনের হয় সেটা হচ্ছে পরিধি চ্যুতির ক্ষেত্রে। একই বিন্দুতে চারিদিকে ছড়িয়ে পড়া কেন্দ্রবিমুখ চ্যুতিগোষ্ঠীকে বলা হয় অরীয় চ্যুতি বলা হয় এবং বিলম্ব চ্যুতির সৃষ্টি হয়ে থাকে চাপ পীড়নের ফলে। অরীয় চ্যুতিতে চ্যুতিরেখাগুলি কেন্দ্রবিমুখ হয়। নিচের কোনটি চ্যুতির জ্যামিতিক উপাদান? সেটা হচ্ছে শিলা স্তরের নতি, বাহু, ব্যবধি নাকি অক্ষতল। সঠিক উত্তর হচ্ছে ব্যবধি হচ্ছে চ্যুতির জ্যামিতিক উপাদান। নেক্সট হচ্ছে বিলম্ব চ্যুতি কোন বলের প্রভাবে সৃষ্টি হয়? সেটা হচ্ছে সংনমন বল হচ্ছে বিলম্ব চ্যুতি। এবং কোন চ্যুতির মাধ্যমে খরস্রোতার সৃষ্টি হয়? সেটা হচ্ছে সোপান চ্যুতির মাধ্যমে। তারপর এটা হচ্ছে কাশ্মীর, হিমালয়, পীরপাঞ্জাল, থ্রাস্ট নিচের কিসের উদাহরণ? এগুলো হচ্ছে সংঘট্ট চ্যুতি। স্খলিত শিলাস্তরের যে অংশ চ্যুতির ওপর অবস্থান করে তাকে বলা হয় ঝুলন্ত প্রাচীর। 138 নম্বরে চলে যাব, যেখানে বলছে কোন চ্যুতির ক্ষেত্রে ভূমিধসের সম্ভাবনা বেশি? সেটা হয়ে থাকে অনুলোম চ্যুতি, বিলম্ব চ্যুতি না সোপান চ্যুতি না থ্রাস্ট। ভূমিধসের সম্ভাবনা বেশি থাকে বিলম্ব চ্যুতির ক্ষেত্রে। রাইন নদীর উপত্যকায় কোন চ্যুতি দেখা যায়? রাইন নদীর উপত্যকায় সোপান চ্যুতি দেখা যায়। নিচের কোনটি অমিল বা পৃথক? একটা হচ্ছে মিশ্রিত চ্যুতিরেখা ভৃগু, বিপরা চ্যুতিরেখা ভৃগু, পুনর্ভবা চ্যুতিরেখা ভৃগু, কিন্তু চ্যুতি ভৃগু এটি হচ্ছে আলাদা। বিমিশ্রিত চ্যুতিরেখা ভৃগু, বিপরা চ্যুতিরেখা ভৃগু এবং পুনর্ভবা চ্যুতিরেখা ভৃগু। বিমিশ্র চ্যুতিরেখা ভৃগুতটের উল্লেখ করেন যে বিজ্ঞানী, তিনি হলেন বিজ্ঞানী কটন। বিজ্ঞানী কটন বিমিশ্র চ্যুতিরেখা ভৃগুতটের উল্লেখ করেন। চ্যুতিতে ড্যাশ চ্যুতিতে চ্যুতিতলের নতির মান 45 ডিগ্রি বা তার বেশি হয়, সেটা হয়ে থাকে থ্রাস্ট চ্যুতিতে। সেক্ষেত্রে চ্যুতির তলের নতির মান 45 ডিগ্রি বা তার বেশি হয়। বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে প্রাচীন চ্যুতি খাড়া তলের স্থানে যে নতুন খাড়া তলের সৃষ্টি করে WM ডেভিস তাকে ড্যাশ ভৃগু বলে অভিহিত করেছে, সেটা হচ্ছে চ্যুতিরেখা ভৃগু। চ্যুতিতল এবং অনুভূমিক তলের মধ্যে উৎপন্ন কোণকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের চ্যুতিতলের নতি বলা হয়। কয়েকটা হচ্ছে চ্যুতিকোণ এবং চ্যুতিতলের নতির মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে পরস্পরের হচ্ছে পরিপূরক। শিলং মালভূমি হচ্ছে একটি যার উদাহরণ, সেটি হচ্ছে একটি হোস্টের উদাহরণ। গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় ড্যাশ চ্যুতিদ্বয়ের মধ্যবর্তী অংশ, সেটা হচ্ছে আমাদের সমান্তরাল চ্যুতিদ্বয়ের মধ্যবর্তী অংশে গ্রস্ত উপত্যকা গঠিত হয় বা এই অংশে গড়ে ওঠে। চ্যুতিরেখা ভৃগু সৃষ্টি হয় কিভাবে? অপশনেতে বলছে সামঞ্জস্যপূর্ণ ক্ষয়কার্যের ফলে, বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে, কঠিন শিলার উপর ক্ষয়কার্যের ফলে, পলি সঞ্চয়ের ফলে। সঠিক উত্তর হচ্ছে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে চ্যুতিরেখার ভৃগু সৃষ্টি হয়। 149 অগ্নুৎপাতের সময় লাভার সঙ্গে ভূত্বকীয় শিলার অসংখ্য টুকরো নির্গত হলে তাকে কি বলে? তাকে বলা হয় পাইরোক্লাস্ট। তাকে বলা হয় পাইরোক্লাস্ট নাকি আগ্নেয়টুফ, ইগনিমব্রাইট নাকি ট্রেফা। সঠিক উত্তর হচ্ছে অগ্নুৎপাতের সময় লাভার সঙ্গে যে ভূত্বকীয় শিলার অসংখ্য টুকরো নির্গত হলে তাকে পাইরোক্লাস্ট বলে। 4 থেকে 32 মিমি ব্যাসের অধিক শিলাখণ্ডের সমন্বয়ে গঠিত পাইরোক্লাস্ট কি নামে পরিচিত? এগুলি সিন্ডার নামে পরিচিত। তারপরে কি রয়েছে? পরবর্তী অগ্নুৎপাতের সময় নির্গত লাভাখণ্ডের মোটামুটি ছিদ্র থাকলে তাকে সিন্ডার এবং যথেষ্ট ছিদ্র থাকলে তাকে ল্যাপিলি বলে। পরবর্তী কোয়েশ্চেন, লাভা ও পাইরোক্লাস্ট চূর্ণ বিচূর্ণ হয় বা সিন্ডারি টেক্সচার হলে তাকে স্কোরিয়া বলা হয়ে থাকে। পাইরোক্লাস্ট ও লাভা ও পাইরোক্লাস্টের চূর্ণ বিচূর্ণ ও সিন্ডারি টেক্সচার গুলিকে একসাথে স্কোরিয়া বলে। পরেরটা হচ্ছে যেটা রয়েছে যে
আগ্নেয় ফস্য, যখন আগ্নেয়গিরির চারপাশে সিমেন্টের মতো জমাট বাঁধে তখন তাকে কি বলে? টেফরা, ইগনিমব্রাইট, না আগ্নেয় টুফ, না সিন্ডার? একে বলা হয় আগ্নেয় টুফ। যখন আগ্নেয় ফস্য আগ্নেয়গিরির চারপাশে ঢালাইয়ের লোহার মতো জমাট বাঁধে তখন তাকে ইগনিমব্রাইট বলে। সিমেন্টের মতো জমাট বাঁধলে আগ্নেয় টুফ এবং ঢালাইয়ের মতো ঢালাই লোহার মতো জমাট বাঁধাকে ইগনিমব্রাইট বলে। রায়োলাইট জ্যাস জাতীয় লাভা। রায়োলাইট হচ্ছে এটি আম্লিক বা অ্যাসিডিক জাতীয় লাভা। আগ্নেয়গিরি থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হলে তাকে বলা হয় থাকে মফেইটিস। আচ্ছা, স্যাফিয়নি হচ্ছে বোরিক অ্যাসিড নির্গত, সালফাটেরা হচ্ছে সালফার নির্গত হলে। আগ্নেয়গিরি থেকে বোরিক অ্যাসিড নির্গত হলে তাকে স্যাফিয়নি বলে। দ্য ভ্যালি অফ 10,000 স্মোক নামে পরিচিত কোন আগ্নেয়গিরি? অপশন তো হচ্ছে সিসিলি দ্বীপের গঠন, হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি, আলাস্কার কাটমাই, নাকি স্ট্রমলি আগ্নেয়গিরি? দ্য ভ্যালি অফ 10,000 লেকস বলা হয় থাকে সেটা হচ্ছে দ্য ভ্যালি অফ 10,000 দ্য ভ্যালি অফ 10,000 স্মোক নামে নিচের কোন আগ্নেয়গিরি পরিচিত? সিসিলি দ্বীপের গঠন, হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি, আলাস্কার কাটমাই, নাকি স্ট্রমলি আগ্নেয়গিরি? সেটা হচ্ছে আলাস্কার কাটমাইকে বলা হয় দ্য ভ্যালি অফ 10,000 স্মোক। পিলিকেশ নামে পরিচিত নিচের কোনটি? সেটা হচ্ছে হাওয়াই ধরন, ভ্যালকান ধরন, ভেসুভিয়াস, এগুলি কোনোটি নয়। সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হাওয়াই ধরন। পরেরটা, জ্বালামুখের চারপাশে লাভা ঝামা ইটের ন্যায় কঠিন ভূত্বক গঠন করলে তাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে স্কোরিয়াসিয়াস। জ্বালামুখের চারপাশে লাভা ঝামা ইটের ন্যায় কঠিন ভূত্বক গঠন করলে তাকে স্কোরিয়াসিয়াস বলে। ভূমধ্যসাগর আলোকস্তম্ভ বলা হয় স্ট্রম্বলি ও ধরনকে। পরের কোয়েশ্চেন, ড্যাশ শ্রেণীর আগ্নেয়গিরি থেকে আগ্নেয়গিরি পদার্থ ফুলকপির মতো গাঢ় কালো মেঘ সৃষ্টি করে? সেটা হচ্ছে আমাদের স্ট্রম্বলি। তারপরে হচ্ছে নিচের কোন শ্রেণীর অগ্নুদ্গম সর্বাপেক্ষা ধ্বংসাত্মক? সেটা হচ্ছে প্লি শ্রেণীর। এটি হচ্ছে সর্বাপেক্ষা ধ্বংসাত্মক অগ্নুদ্গম হচ্ছে পিলি। নিচের কোনটি ধনাত্মক বা উন্নত ভূমিরূপ নয়? সেটা হচ্ছে ক্যালডেরা। এটা ধনাত্মক বা উন্নত ভূমিরূপ নয়। নিচের কোনটি অবনত ভূমিরূপ? এটা হচ্ছে জ্বালামুখ এবং ক্যালডেরা। নিচের কোনটি নিঃসারী বা এক্সট্রোসিভ ভূমিরূপ নয়? সেটা হচ্ছে আমাদের লাভা গম্বুজ। বাকি ইন্ট্রোসিভ, এটি হচ্ছে ইন্ট্রোসিভ। এক্সট্রোসিভের মধ্যে ব্যাথলিট, স্ট্যাফ, ডাইক এগুলি পড়ে। পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি হচ্ছে সেটা হচ্ছে মাউন্ট পিলি হচ্ছে পৃথিবীর মধ্যে বিধ্বংসী অগ্নুদ্গম ঘটে। দড়ির মতো পাকানো লাভা প্রবাহকে পা হো হো বলে। পরেরটা যেটা রয়েছে, ভস্ম সঞ্চিত মালভূমি থলয়েড, স্টেপটো, ইগনিমব্রাইট, না পা হো হো নামে পরিচিত? সেটা হচ্ছে ভস্ম সঞ্চিত মালভূমিকে ইগনিমব্রাইট বলে। সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয়গিরি রয়েছে ইতালিতে, আলাস্কাতে, ইন্দোনেশিয়াতে, না জাপানে? এটি রয়েছে আলাস্কাতে। 10,000 ভ্যালি অফ 10,000 মোক্স বলা হয়। মাউন্ট এটনা কোন ধরনের আগ্নেয়গিরির উদাহরণ? এটি হচ্ছে মিশ্র মাউন্ট এটনা। একটি কর্দম আগ্নেয়গিরি হচ্ছে সিন্ধু প্রদেশের হিংলাজ, মেক্সিকোর পারিকুটিন, ফ্রান্সের পুই দা দম, নিউজিল্যান্ডের মাউন্ট এগমন্ট। সঠিক উত্তর হচ্ছে সিন্ধু প্রদেশের হিংলাজ। উত্তর লেন্সের আকৃতি বিশিষ্ট ঊর্ধ্বমুখী উদ্বেদী আগ্নেয় অবয়বকে বলা হয় লোপোলিথ, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, কোনোলিথ? সঠিক উত্তর ল্যাকোলিথ। উত্তর লেন্সের আকৃতি বিশিষ্ট ঊর্ধ্বমুখী উদ্বেদী আগ্নেয় অবয়বকে ল্যাকোলিথ বলে। চামচ ও সরার আকৃতি বিশিষ্ট উদ্বেদী অবয়বকে বলা হয় থাকে লোপোলিথ। চামচ ও সরার মতো হচ্ছে লোপোলিথ, আর অবতল লেন্স যেটা উত্তর লেন্স হচ্ছে এটা হচ্ছে ল্যাকোলিথ। এবং ড্যাশ চিত্র, এই চিত্রটি যেটা দেখা যাচ্ছে এই চিত্রটি কোনটি নির্দেশ করে? এটি হচ্ছে ফ্যাকোলিথ।
নিচের কোনটি সঠিক নয়? ল্যাকোলিথ হেনরি পর্বত, ফ্যাকোলিথ কর্ডন পর্বত এবং লেপোলিথ ডুলুথ গ্যাব্রো, ডেকান ট্রাপ ব্যাথলিথ এটি ভুল রয়েছে। ভারতের ডেকান ট্রাপ অঞ্চলে দেখা যায় যেটি সে হচ্ছে ডাইক। ভারতের কোন অঞ্চলে প্রচুর পরিমাণে ল্যাকোলিথ পাওয়া যায়? ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। কোন শ্রেণীর অগ্নুৎপাতের ফলে ডেকান ট্রাপ গঠিত হয়েছে? সেটা হচ্ছে বিদার। পরের কোয়েশ্চেন, নিচের কোনটি সিডার বৃক্ষের ন্যায়? সেটা হচ্ছে আমাদের সিডার বৃক্ষের ন্যায় সেটা হচ্ছে অপশানে তো বলছে ডাইক, ল্যাকোলিথ, ব্যাথলিথ, লোপোলিথ, ল্যাকোলিথ। ভূত্বক এবং ঊর্ধ্ব গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহবিযুক্ত রেখা। নেক্সট, অ্যাস্তনোস্ফিয়ারের অবস্থান সেটা হচ্ছে 100 থেকে 150 কিমি গভীরতায়। পরেরটা হচ্ছে পি এবং এস তরঙ্গের গতিবেগ যেখানে ঘটে, পি এবং এস তরঙ্গের গতিবিক্ষেপ ঘটে 2900 কিমি। নেক্সট হচ্ছে গুটেনবার্গ যে বিযুক্তি রেখা রয়েছে সেখানে। তারপরেরটা কি রয়েছে? আমাদের এস তরঙ্গ প্রবাহিত হয় যেটা হতে পারে না, সেটা হচ্ছে বহি কেন্দ্রমণ্ডলে এস তরঙ্গ প্রবাহিত হতে পারে না। 185 নম্বর, ভূকম্পীয় ছায়াবলয়ের অবস্থান ভূমিকম্পের কেন্দ্র থেকে কত ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থান করে? 101 ডিগ্রি থেকে 105 ডিগ্রি, 110 ডিগ্রি থেকে 115 ডিগ্রি, 104 থেকে 108 নাকি 104 থেকে 140 ডিগ্রি? 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি। ভূত্বকের ঘনত্ব কত হয়? ভূত্বকের ঘনত্ব হচ্ছে 2.8 গ্রাম পার সেমি, 2.8 গ্রাম পার সেমি। ভূত্বকের গভীরতা কত? 20 থেকে 60 কিমি পর্যন্ত হয়ে থাকে। ভূ অভ্যন্তরে 29 কিমি গভীরতার উষ্ণতা কত? 29 কিমি গভীরতায় উষ্ণতা থাকে 3700 ডিগ্রি সেন্টিগ্রেড। বহিঃকেন্দ্রমণ্ডলের আপেক্ষিক ঘনত্ব কত? বহিঃকেন্দ্রমণ্ডলের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 10 থেকে 12.3 গ্রাম পার ঘন সেমি পর্যন্ত। পরেরটা কি রয়েছে? পি তরঙ্গ অন্তঃকেন্দ্রমণ্ডল দিয়ে কত বেগে প্রবাহিত হয়? সেটা হচ্ছে সেটা প্রবাহিত হয়ে থাকে 11.23 কিমি পার সেকেন্ড। কনরাড বিযুক্ত রেখা কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1934 খ্রিস্টাব্দে। মোহ বিযুক্ত রেখা আবিষ্কৃত হয়েছিল 1909 সালে, এক্ষেত্রে হয়ে যাবে 1909 সালে। কনরাড হচ্ছে 1934। ওল্ডহাম বিযুক্তি রেখার অপর নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। লেইম্যান বিযুক্তি রেখা আবিষ্কৃত হয়েছিল 1936 সালে। লেইম্যান বিযুক্তি রেখা 1936 সাল। মহাদেশের প্রাচীনতম ভূখণ্ড বা শিল্ড কোন যুগে গঠিত? কার্বনিফেরাস, প্রিক্যাম্বিয়ান, ক্রিটেশাস নাকি টারশিয়ারি? এটা হচ্ছে প্রিক্যাম্বিয়ান মহাদেশের প্রাচীনতম ভূখণ্ড। ভারতের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল কোন শিলায় গঠিত? এটি হচ্ছে আমাদের আগ্নেয় শিলা হয়ে যাবে। নেক্সট হচ্ছে টাফ কী ধরনের শিলা? টাফ হচ্ছে পাইরোক্লাস্ট। টাফ হচ্ছে বা টুফ হচ্ছে পাইরোক্লাস্ট। একটি আম্লিক শিলার উদাহরণ কি? আম্লিক শিলা হচ্ছে অবসিডিয়ান হচ্ছে একটা আম্লিক। বাকি গ্যাব্রো, অ্যান্টিসাইড ও পেরিডোটাইট এগুলি হচ্ছে সব ক্ষারিকীয় শিলা বা ক্ষারকীয়। একটি মধ্যবর্তী শিলার উদাহরণ কোনটি? মধ্যবর্তী শিলা হচ্ছে পারফাইরি হচ্ছে মধ্যবর্তী শিলা। গ্যাব্রো কী ধরনের শিলা? এটি একটি ক্ষারকীয় শিলা, গ্যাব্রো। পরবর্তী 201 নম্বর, একটি অতি ক্ষারকীয় শিলা কোনটি? সেটা হচ্ছে কিম্বারলাইট। অতি ক্ষারকীয় শিলা হচ্ছে কিম্বারলাইট হচ্ছে অতি ক্ষারকীয় শিলা। পরেরটা হচ্ছে গ্যাব্রো কী ধরনের শিলা? এটা হচ্ছে ফ্যানেরাইটিক শিলা। পরেরটা কী রয়েছে? গ্রানাইট শিলা, সিলিকার পরিমাণ 65%। নেক্সট কোয়েশ্চেন, কর্ণাটকের মালনাদ অঞ্চল ভূমিরূপ কোন শিলায় গঠিত? মালনাদ অঞ্চলের গ্রানাইট শিলায় গঠিত। পরেরটা হচ্ছে টুপ কী ধরনের শিলা? টুপ হচ্ছে রাসায়নিক উপায়ে গঠিত শিলা নাকি সংঘাত শিলা না অসংঘাত শিলা? জৈবিক উপায়ে গঠিত শিলা সংঘাত শিলা। বালুকাময় পাললিক শিলার ব্যাস কত? ব্যাস হয়ে থাকে 0.06 থেকে 2 মিমি পর্যন্ত পাললিক শিলার ব্যাস। কোয়ার্টজাইট কী ধরনের রূপান্তরিত শিলা? কোয়ার্টজাইট হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যারিনাসিয়াস।
স্লেট কি ধরনের রূপান্তরিত শিলা? স্লেট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আর্জিলাসিয়াস। পরেরটা কি রয়েছে? একটি ক্যালকেরিয়াস শিলার উদাহরণ কি? একটি ক্যালকেরিয়াস শিলার উদাহরণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে মার্বেল। একটি কার্বনিফেরাস শিলার উদাহরণ হচ্ছে গ্রাফাইট। একটি ফেলসিক শিলার উদাহরণ হচ্ছে মাস্কোভাইট। পরেরটা হচ্ছে দেখে নেব একটি ম্যাফিক শিলার উদাহরণ কোনটি? ম্যাফিক শিলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে বায়োটাইট। খনিজ তেল তৈরি হয় কোন প্রাণীর দেহে নির্যাস থেকে? সেটা হচ্ছে আমাদের অপশনেতে বলছে আর্কিওপটেরিক্স, ফোরামিনিফেরা থেকে, নাকি উপরে দুটি ফোরামিনিফেরা হয়ে যাবে, এটা সঠিক অ্যান্সার। ফ্লাইট কোন শিলার রূপান্তরিত শিলা? ফ্লাইট হচ্ছে সিস্ট শিলার রূপান্তরিত রূপ। পত্রায়ন তল লক্ষ্য করা যায় কোন শিলায়? পত্রায়ন তল লক্ষ্য করা যায় রূপান্তরিত শিলায়। স্লেট কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জেটি উইলসন। প্লেট কথাটি প্রথম ব্যবহার করেন, প্লেট কথাটি প্রথম ব্যবহার করেন যিনি প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন? প্রথম ব্যবহার করেন হচ্ছে জেটি উইলসন। পাঁচশোবস্থান তত্ত্বটি প্রকাশ পেয়েছিল 1960 খ্রিস্টাব্দে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব 218 নম্বর। ভূত্বকের বড় পাতের সংখ্যা হচ্ছে 60টি, মাঝারি পাত 8টি এবং ছোট পাত হচ্ছে 20টি। পাঁচ অবস্থান তত্ত্ব দ্বারা কোন আলোড়নকে ব্যাখ্যা করা হয়? এটা হচ্ছে সবগুলি, অর্থাৎ গিরিজনী, ময়ীভাবক এবং সমস্থিতিক। গঠনকারী পাত সীমান্তকে বলা হয়ে থাকে কি? এটা বলা হয়ে থাকে প্রতিসারি পাত সীমান্ত, প্রতিসারি পাত সীমান্ত। তারপর হচ্ছে সান আন্দ্রিস চুটি কোন ধরনের পাত সীমান্ত? এটা নিরপেক্ষ পাত সীমান্ত। পরবর্তী হচ্ছে অ্যালোকোজেন কি? অ্যালোকোজেন ত্রিপাত সীমা সম্মেলনে দেখা যায় অ্যালোকোজেন। তারপরেরটা কি রয়েছে? পরিচালন স্রোত তত্ত্বটি হচ্ছে আর্থার হোমসের। নেক্সট হচ্ছে যে রেখা বরাবর দুটি পাতের মধ্যে সংঘর্ষ ঘটে তাকে সিবন রেখা বলা হয় থাকে। পরের কোয়েশ্চেন, বেনিয়ফ অঞ্চল চিহ্নিত করা হয় এই দুজনই, হিউগো বেনিয়ফ এবং কে ওয়াদিতি। নেক্সট কোয়েশ্চেন, 20 পয়েন্টের উষ্ণতা থাকে কত? 600 ডিগ্রি সেন্টিগ্রেড। মধ্য আটলান্টিক ষোলশিরা কী ধরনের পাত সীমানার উদাহরণ? সে হচ্ছে মহাদেশ এবং মধ্য আটলান্টিক ষোলশিরা। অপশন বলছে মহাদেশ, মহাদেশ অভিসারী, মহাদেশ মহাসাগর অভিসারী, মহাসাগর অভিসারী, অপসারী ও পাত সীমানা হয়ে যাবে ক্ষেত্রে। নিম্নলিখিত কোন পাতটি ত্রিপাত সম্মেলনে অবস্থিত? প্রশান্ত মহাসাগরীয় পাত। নেক্সট হচ্ছে সামুদ্রিক ভূত্বক প্রসারণের ধারণা প্রথম দিয়েছিলেন যিনি? তিনি হলেন হ্যারি হ্যাস। নেক্সট আমরা দেখে নেব সামুদ্রিক ভূত্বক প্রসারণ কত সালে প্রকাশিত হয়েছিল? এটা 1960 সালে। আটলান্টিক মহাসাগর তলদেশের বিস্তারের হার হয়ে থাকে 2 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে ভারত মহাসাগরের বিস্তারের হার 1.5 থেকে 3 সেমি এবং পৃথিবীর চৌম্বকীয় বিচ্যুতি মাপা হয় ম্যাগনেটোমিটার যন্ত্র দিয়ে। পরবর্তী কোয়েশ্চেন, যে চতুস্থলক মতবাদ প্রকাশ করেছিলেন যিনি? তিনি হলেন অপশনে তো বলছে হিলজেনবার্গ, ওয়েগনার, আর্থার হোমস নাকি লুথিয়ান গ্রিন? সঠিক উত্তর হচ্ছে লুথিয়ান গ্রিন। যে মহীসঞ্চরণ মতবাদ, কে মহীসঞ্চরণের মতবাদ প্রকাশ করেছিলেন 1910 সালে? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এফ.বি. টেলর। পরেরটা হচ্ছে এফ.বি. টেলর তার মহাদেশীয় সঞ্চরণের ধারণার কোন যুগে তৈরি পর্বতমালার উপর গুরুত্ব দিয়েছেন? সেটা হচ্ছে টারশিয়ারি যুগে। কে প্রথম মহীসঞ্চরণের একটি গুরুত্বপূর্ণ ধারণা অবতারণ করেছিলেন? সে হচ্ছে ওয়েগনার। কবে তার মহীসঞ্চরণের ধারণা দেন?
হচ্ছে 1912 খ্রিস্টাব্দে। ডাই এন্টাস্টিহাং, আচ্ছা ডাই এন্টিস্টিহাং ডার্ক কন্টিনেন্ট অ্যান্ড ওজনি, এই গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে ওয়েগনারের লেখা। ড্যাটুয়েট মহিখাতের নাম দিয়েছিলেন যিনি, তিনি হলেন ড্যাটুয়েট মহিখাতের নাম দিয়েছিলেন টেথিস। পরেরটা আমরা দেখে নেব, কেস থমস্তুতি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, তিনি হলেন ডাটন প্রথম ব্যবহার করেছিলেন। জি.বি. তার তত্ত্ব প্রথম প্রকাশ পেয়েছিল 1855 সালে। পরেরটা হচ্ছে প্রাট, প্রাট কবে তার তত্ত্ব প্রকাশ করেছিল? 1859 সালে। ওরোজেনি শব্দটির প্রবর্তক হলেন বিজ্ঞানী যিনি জি.কে. গিলবার্ট। এরপর আমরা দেখে নেব কত খ্রিস্টাব্দে ওরোজেন শব্দটি প্রবর্তিত হয়, সেটা হচ্ছে 1890 সালে। ওরস কথার অর্থ হচ্ছে পর্বত। তারপর আমরা দেখে নেব পর্বত সৃষ্টির মহিকার তত্ত্ব প্রবক্তা হলেন যিনি, তিনি হলেন কে? সেটা হচ্ছে কোবার। মিডিয়ান মাস, এই ধারণাটি কোন ভূতত্ত্ববিদ উপস্থাপন করেন? মিডিয়ান মাস হচ্ছে সেটা হচ্ছে কোবার। নেক্সট, পর্বত গঠনের তাপীয় সংকোচন মতবাদের প্রবক্তাকে? সেটা হচ্ছে জেফ্রিজ। পরবর্তী কোয়েশ্চেন, কার্ডিলেরা শব্দের অর্থ কি? কার্ডিলেরা শব্দের অর্থ হচ্ছে পর্বত শৃঙ্খল। এটি কার্ডিলেরার উদাহরণ কি? এটি কার্ডিলেরার উদাহরণ হচ্ছে আন্দিজ। ভূতত্ত্ববিদ জিও সিনক্লাইনের প্রথম ধারণা দেন কে? জেমস হল এবং জেমস ডানা। পরবর্তী কোয়েশ্চেন, জিওক্লাইন কথাটি প্রথম উপস্থাপন করেন কে? সেক্ষেত্রে হয়ে যাবে সেলভি। জিওক্লাইন দেখা যায় কোথায়? সেটা হচ্ছে ইন্দোনেশিয়ায়। নেক্সট, একটি সঞ্চয়জাত পর্বতের উদাহরণ কোনটি? ভিসুভিয়াস। নেক্সট, অ্যাপ্রেশিয়ান একটি কী ধরনের পর্বত? এটি একটি ক্ষয়জাত পর্বত। রকি পর্বত কী জাত পর্বত? ভঙ্গিল পর্বত। পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা হচ্ছে আমাদের দ্য গ্রেট রিফট ভ্যালি। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা। দাক্ষিণাত্য মালভূমিতে কী ধরনের অগ্নুৎপাত ঘটে? এটা হয়ে থাকে সেটা হচ্ছে হাওয়াই শ্রেণীর। না, দাক্ষিণাত্য মালভূমিতে ফিশার অগ্নুৎপাত ঘটে থাকে এবং পিলিতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে হাওয়াই শ্রেণীর। প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা কত শতাংশ রয়েছে? সেটা হচ্ছে প্রায় 85%। পৃথিবীতে কয়টি হটস্পট রয়েছে? 21টি। একটি প্লিউমের উদাহরণ হচ্ছে ট্রিবেস্টি। পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা কি? পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা সেটা হচ্ছে হাওয়াইয়ের অ্যাপোলাকি ক্যালডেরা। হাওয়াইয়ের অ্যাপোলাকি ক্যালডেরা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা। উত্তল গম্বুজাকৃতির আগ্নেয় ভূমিরূপকে কি বলে? এটাকে বলা হয়ে থাকে ল্যাকোলিথ। নেক্সট, ভূগর্ভের ফাটলে উলম্বভাবে ম্যাগমা জমাট বাঁধলে তাকে কি বলে? তাকে বলা হয় ডাইক। ভূগর্ভের ফাটলে অনুভূমিকভাবে যে ম্যাগমা জমাট বাঁধলে তাকে বলা হয়ে থাকে, যেটা অনুভূমিক ভাবে থাকে সেটা হচ্ছে সিল, এবং যেটা আমাদের উল্লম্বভাবে থাকে ডাইক। একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে মাউন্ট পোপো। মৃত আগ্নেয়গিরি হচ্ছে মাউন্ট পোপো। চিম্বোরাজ কী ধরনের আগ্নেয়গিরি? চিম্বোরাজ হচ্ছে মিশ্র শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির সেটা। একটি গম্বুজাকৃতি আগ্নেয়গিরির উদাহরণ কি? সেটা হচ্ছে আমাদের মাউন্ট পিলি, এটা হচ্ছে গম্বুজাকৃতি। সালফাটেরা থেকে কি নির্গত হয়? গন্ধক মিশ্রিত বা সালফার। তারপরে আমরা দেখে নেব, একদিকে রয়েছে প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, সমানত ভাঁজ এবং সাহিত্য ভাঁজ। প্রতিসম ভাঁজ কি? যেটা হচ্ছে দুটি বাহুর দৈর্ঘ্য নতি সমান, অর্থাৎ একের হচ্ছে বি। অপ্রতিসম হচ্ছে দুটি বাহুর দৈর্ঘ্য নতি অসমান। সমানত ভাঁজ হচ্ছে দুটি বাহুর সমান কোণে সমান্তরালভাবে একই দিকে হেলে থাকে। সাহিত্য ভাঁজ হচ্ছে সমান্তরাল প্রায় অনুভূমিক হয়। সাহিত্য ভাঁজের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আবৃত ভাঁজের একদিকে পার্শ্বচাপ বেশি হলে সাহিত্য ভাঁজে পরিণত হয়। তাও বলছে উলম্ব ভাঁজের অক্ষতল হেলে গেলে যে সাহিত্য ভাঁজ পরিণত হয়, তো
তারপর তির্যক সমপ্রবণ ভাঁজের একদিকে বাহুতে পার্শ্বচাপ সর্বাধিক হলে অক্ষতলের প্রায় অনুভূমিক হলে সাহিত্যমাঝ সৃষ্টি হয়। ছত্রাকের ভাঁজের নিচের অংশে পার্শ্বচাপ সর্বাধিক হলে তা সাহিত্য ভাঁজে পরিণত হয়। অপশন ডি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, যে রেখা বরাবর অনুভূমিক তলের সঙ্গে ভাঁজপ্রাপ্ত শিলাস্তরটি ছেদ করে তাকে বলা হয় থাকে অক্ষতল, আয়াম রেখা, বাহুদেশ নাকি হিঞ্জ রেখা? সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে অবভিয়াসলি সেটা হচ্ছে আয়াম রেখা। নেক্সট কোয়েশ্চেন, সিনিস্ট্রাল বলতে কি বোঝায়? সিনিস্ট্রাল বলতে বামহাতি স্খলনচ্যুতিকে বোঝানো হয়ে থাকে। হর্নব্লেন্ড কোন শিলা রূপান্তরিত সৃষ্টি হয়ে থাকে? সেটা হচ্ছে আমাদের হর্নব্লেন্ড হচ্ছে আর্গাইট। বৈপরীত্য ভূমিরূপ ঊর্ধ্বভঙ্গে এবং অধোভঙ্গে যে ভূমিরূপ গঠন করে তাকে যথাক্রমে বলা হয়ে থাকে উপত্যকা এবং শৈলশিরা। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেন, যে সর্বাপেক্ষা বিধ্বংসী তরঙ্গের নাম কি? অবভিয়াসলি এল তরঙ্গ, বা যেটা হচ্ছে আমাদের পৃষ্ঠ তরঙ্গের মধ্যে পড়ে। রিক্টার স্কেলের মাত্রা 1 থেকে 10 মাত্রা পর্যন্ত হয়ে থাকে। তারপর যে ত্রিপাদ সম্মেলনে যে নিষ্ক্রিয় বাহুর নাম অ্যালাকোজেন নামে পরিচিত। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, পাদ সঞ্চরণ তত্ত্বের জনক হলেন বিজ্ঞানী, ফাদার অফ প্লেট টেকটনিক যেটা রয়েছে বলা হয় তাকে পিচোকে। তারপর যে সিমাটোজেনি ধারণার প্রবর্তক হলেন এল সি কিং। প্লুটোনিক শিলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রানাইট শিলাকে বলা হয়ে থাকে প্লুটোনিক শিলা। এস তরঙ্গ দ্বারা সৃষ্টি ছায়াবলয় হচ্ছে 37% পর্যন্ত হয়ে থাকে। এল তরঙ্গ ধ্বংসাত্মক হওয়ার কারণ পৃথিবীর পরিধি বরাবর কার্যকরী হয়। ল্যাপিলি যে আগ্নেয় বোমা থেকে উৎপত্তি হয় সেটা হচ্ছে অতি ক্ষুদ্র শিলাখণ্ড। পিলিয়ম কি? ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিয়ম বলে। পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা অবস্থিত কোথায়? সেটা হচ্ছে ফিলিপাইন্সে। পরিচালন স্রোত তত্ত্বটির আবিষ্কারক হচ্ছেন যিনি ছিলেন আর্থার হোমস। পাতগুলি মহাদেশের তলদেশে কত কিমি বিস্তৃত রয়েছে? সেটা হয়ে থাকে সেটা হচ্ছে 150 কিমি। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী 1798 সালে পৃথিবীর গড় ঘনত্ব পরিমাপ করেছিলেন তিনি হলেন সেটা হচ্ছে ক্যাভেন্ডিশ। নেক্সট হচ্ছে উত্তর আমেরিকার হেনরি পর্বত হচ্ছে একটি, সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকোলিথ। প্যানজিয়া বিভক্ত হয়েছিল যে যুগে, সেই যুগটির নাম কি? সেই যুগটির নাম হচ্ছে মেসোজোয়িক যুগ। মহাসঞ্চরণ তত্ত্বের ধারণা দেন কে? মহাসঞ্চরণ তত্ত্বের ধারণা দিয়েছিলেন অ্যালফ্রেড ওয়েগনার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, সেটা হচ্ছে পদার্থের অসমতার ধর্মের উপর ভিত্তি করে যিনি সমস্থিতি তত্ত্ব প্রবর্তন করেন তিনি হলেন জর্জ এইরি। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ দখল করে রয়েছে? 17%। গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ? 82%। ওল্ডহ্যাম বা গুটেনবার্গ বিযুক্ত রেখা পি তরঙ্গের গতিবেগ থাকে 13.6 কিমি পার সেকেন্ড। লেম্যান বিযুক্ত রেখা পি তরঙ্গের গতিবেগ থাকে 11.3 কিমি পার সেকেন্ড। পি এবং এস তরঙ্গের দ্বারা সৃষ্ট ছায়াবলয়ের পরিমাণ থাকে যথাক্রমে 26.5% ও 37%। নেক্সট হচ্ছে কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ভরের কত শতাংশ দখল করে রয়েছে? 34%। গুরুমণ্ডল পৃথিবীর মোট ভরের 65% দখল করে রয়েছে। ক্যাম্ব্রিয়ান ও সিলুরিয়ান উপযুগের নামকরণ করেছিলেন তিনি হলেন স্যার রজার মার্চিসন। তারপর আমরা চলে যাব কোন যুগে শুষ্ক মরু জলবায়ুর সূচনা হয়েছিল? সেটা হয়েছিল পার্মিয়াম যুগে। কোন যুগে পৃথিবীতে অ্যাম্ফিবিয়ান জাতীয় প্রাণীর উদ্ভব হয়েছিল? সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যেটা অপশন এতে বলছে ডোভনিয়ান, প্যালিওজয়িক, পার্মিয়াম, ক্র্যাম্বিয়ান, প্যালিওজয়িক হয়ে যাবে। পৃথিবীতে প্রথম মেরুদণ্ডী প্রাণীর হিসেবে মাছের উদ্ভব হয় কোন উপযুগে? সে হচ্ছে অর্ডোভিস্টিয়ান যুগে। পরেরটা কি রয়েছে? আল্পস এবং হিমালয় পর্বতে উত্থান ঘটে কোন যুগে? সিনোজয়িক যুগে। সঠিকভাবে মিলানোর কথা বলা রয়েছে আর্কিয়ান যুগের মিলিয়ন বছর আগে উৎপত্তি, সেটা হচ্ছে 700। প্রোটোজয়িক যেটা হয়েছিল আর্কিয়ান যুগের হয়ে যাবে 800, প্রোটোজয়িক 700, ক্যাম্ব্রিয়ান হচ্ছে 500। নেক্সট আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। প্রায় উলম্ব বেলনাকার আগ্নেয় উদ্ভিদকে স্টক হিসাবে প্রথম অভিহিত করেন কে? তিনি হলেন RKRA ড্যালি। পরের কোয়েশ্চেন, অর্ডোভিশিয়ান সেটা হচ্ছে
500 মিলিয়ন বছর। সিলুরিয়ান হচ্ছে 440 মিলিয়ন বছর। ডোভেনিয়ান হচ্ছে সেটা হচ্ছে 400। কার্বনিফেরাস হচ্ছে যেটা 350 এবং পার্মিয়াম হচ্ছে 270 মিলিয়ন বছর। নেক্সট হচ্ছে জুরাসিকের সাথে রয়েছে জুরাসিক, ক্রিটেসিয়াস, ট্রায়াসিক যেটা রয়েছে। এতে জুরাসিক হচ্ছে যেটা 225, তারপরে রয়েছে ক্রিটেসিয়াস হচ্ছে 180 এবং ট্রায়াসিক হচ্ছে 135 মিলিয়ন বছর। কোন পর্যায়টি সঠিক? মেসোজোইক, প্রিক্যাম্বিয়ান, সিনোজোইক, প্যালিওজোইক। প্রিক্যাম্বিয়ান, প্যালিওজোইক, মেসোজোইক এবং সিনিওজোইক এটা হচ্ছে ঠিক রয়েছে। সঠিক হয়ে যাবে যেটা সিরিজটা প্রিক্যাম্বিয়ান, প্যালিওজোইক, মেসোজোইক এবং সিনোজোইক। এমনের কোনটি একটি হিপোক্রাস্টালিন শিলার উদাহরণ? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ডোলরাইট। তারপর হচ্ছে গ্রানোডায়োরাইট কোন ধরনের আগ্নেয় শিলার উদাহরণ? সেটা হচ্ছে আমাদের আম্লিক শিলার উদাহরণ। নেক্সট, যে সমস্ত আগ্নেয়গিরির বৈশিষ্ট্য স্বতন্ত্র, যাদের কোনো শ্রেণীর অগ্ন্য অন্তর্গত করা যায় না, তাদের কি প্রকৃতির আগ্নেয়গিরি বলে? তাদেরকে বলা হয়ে থাকে কি প্রকৃতির আগ্নেয়গিরি? সেক্ষেত্রে তাদেরকে বলা হয় মনোজেটিক। ক্যালসিয়াম কার্বনেট ছাড়াও অধিক পরিমাণ কাদাসহ স্বল্প চুন জাতীয় পদার্থযুক্ত পাললিক শিলাকে বলা হয়ে থাকে মর্ল। নেক্সট প্রশ্ন, রূপান্তরের সময় শিলার নিঃসৃত খনিজগুলি সমান্তরালভাবে সঞ্চিত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয়ে থাকে, অপশনে তো বলছে মাল, বি আর্গাইট, সি হর্নব্লেন্ড, ডি হচ্ছে ফলিয়েশন। তাকে ফলিয়েশন বলে। বৃত্ত বা বৃত্তচাপের মতো ছড়িয়ে থাকা একগুচ্ছ চ্যুতি যখন কোনো জায়গাকে প্রায় গোলাকার ঘিরে থাকে তখন তাকে কি চ্যুতি বলে? তখন তাকে পরিধি চ্যুতি বলে। এবং কোনো ভূমিকম্প বলয়ে অবস্থিত অঞ্চলে দীর্ঘদিন বা প্রায় বহু দশক ভূমিকম্প না ঘটলে সেই অঞ্চলটিকে বলা হয় ভূমিকম্প ছেদ অঞ্চল। সেই অঞ্চলটিকে বলা হয় ভূমিকম্প ছেদ অঞ্চল। তারপরেরটা আমরা দেখে নেব ওভার যে থ্রাস্ট রয়েছে, ওভার থ্রাস্ট বা আন্ডার থ্রাস্টের ফলে ভাঁজের ছিন্ন অংশটি ভাঁজের লাগোয়া এলাকায় স্থিত হলে তাকে কি বলা হয়? ডায়াপিডিক ভাঁজ, অটোকথোনাস বদ্ধ ভাঁজ নাকি পাখা ভাঁজ? এটাকে বলা হয় থাকে ওভার থ্রাস্ট বা আন্ডার থ্রাস্টের ফলে ভাঁজের ছিন্ন অংশটি ভাঁজের লাগোয়া এলাকায় স্থিত হলে তাকে অটোকথোনাস বলে। নেক্সট কোয়েশ্চেন চলে যাব, কোন ভাঁজের দুটি হিঞ্জ লাইন থাকে? সেক্ষেত্রে সেভরন ভাঁজ, বাক্স ভাঁজ, ডায়াফিডিক ভাঁজ নাকি বদ্ধ ভাঁজ? বাক্স ভাঁজের ক্ষেত্রে দুটি হিঞ্জ লাইন থাকে। 322 নম্বর, পৃথিবীর সৃষ্টি সম্পর্কে কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম আলোকপাত করেন? সেক্ষেত্রেও হ্যারল্ড জেফ্রিজ, লাপ্লাস, জর্জ বি বুফন, ইমানুয়েল কান্ট। সঠিক উত্তর হয়ে যাবে জর্জ ডি বুফন। দ্য জিনেসিস অফ প্ল্যানেটস বইটি কার লেখা? টি.সি. চেম্বারলিন, লাপ্লাস, আর্যভট্ট নাকি কান্ট? এক্ষেত্রে টি.সি. চেম্বারলিন হয়ে যাবে সঠিক উত্তর। গ্রহ থেকে সূর্যের দূরত্ব কোন সূত্রের সাহায্যে জানা যায়? সেটা হচ্ছে বোর্ডসের সূত্র। মিল্কি ওয়ে গ্যালাক্সির আকৃতি কেমন হয়ে থাকে? স্প্রিং এর মতো। নেক্সট কোয়েশ্চেন, বিবৃতি 1, অপসারী পাতসীমানা ম্যাগমা সৃষ্টি হয় এবং তার রিজন হিসাবে বলা হচ্ছে সেটা হচ্ছে অপসারী পাতের অগ্রভাগে গঠনমূলক পাতসীমানার পৃষ্ঠদেশে ম্যাগমা উঠে আসে। অর্থাৎ এক্ষেত্রে এ এবং আর সঠিক এবং এ সঠিক ব্যাখ্যা হলো আর। পরের কোয়েশ্চেন কি বলছে? তালিকা 1 এবং 2, এদিকে তথ্য সম্বন্ধে, এদিকে লেখক। গ্রহকণিকা মতিবাদ এটা হচ্ছে আমাদের চেম্বারলিনের। তারপরে কি রয়েছে? তাপীয় সংকোচন মতবাদ এটা হচ্ছে জেফ্রিজের। মহীখাত তত্ত্ব হচ্ছে কোবারের এবং মহাদেশ বিচরণ তত্ত্ব হচ্ছে ড্যালির। যখন ভূ অভ্যন্তস্থ শক্তি বিপরীত দিক থেকে অনুভূমিকভাবে ক্রিয়া করায় সংকোচন ও প্রসারণ সৃষ্টি হয় এবং যার ফলে বৃহৎ গম্বুজের আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়
সেই পদ্ধতিকে বলা হয় ওয়াপিং। নিচের ধারণাগুলির আবির্ভাবকের ক্রম অনুযায়ী সাজানোর কথা বলা রয়েছে। প্রথমে এসছে সমতাবাদের নীতি, তারপরে এসছে আমাদের সেটা হচ্ছে মহিসঞ্চরণ মতবাদ, তারপর তাপীয় পরিচালন স্রোত এবং শেষে এসছে গতিশীল ভারসাম্যর তত্ত্ব, অর্থাৎ 1 2 4 3। দ্য প্রেজেন্ট ইজ দ্য কি অফ দ্য পাস্ট। এই উক্তিটি হচ্ছে তিনি হলেন, এই উক্তিটির হলো দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দি পাস্ট। এটা হচ্ছে জেমস হর্টনের উক্তি। সমুদ্রতলের বিস্তার, এটা হচ্ছে হ্যারি হ্যাসের। তারপর হচ্ছে সঠিকভাবে মিলানোর কথা বলছে। একদিকে রয়েছে সমুদ্রতলের বিস্তার তত্ত্ব, সমুদ্রতলের বিস্তার তত্ত্বটা কার, সেটা হচ্ছে হ্যারি হ্যাস। তারপরে কি রয়েছে মহিসঞ্চরণ মতবাদ, ওয়েগনারের স্থিতিস্থাপক প্রতিক্ষেপ মতবাদ, এলাস্টিক রিবাউন্ড থিওরি হচ্ছে রিডের, এবং তেজস্ক্রিয় সক্রিয় তত্ত্ব হচ্ছে জলির। তারপর আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন। বিবৃতি রয়েছে সিল্ড অঞ্চলের কিছু স্থানে প্রাচীন পর্বত বলয়ের অবশেষ রয়েছে এবং সিল্ড অঞ্চলের প্রাচীন পর্বতের বলয়গুলি নরম পাললিক শিলা দ্বারা গঠিত, অর্থাৎ এক্ষেত্রে এ সঠিক এবং আর ভুল, এ এবং বি উভয়ই সঠিক। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এ সঠিক কিন্তু আর ভুল। পরবর্তী কোয়েশ্চেন, পর্বত সৃষ্টির তত্ত্বগুলি তাদের প্রকাশ কাল অনুযায়ী সাজানোর কথা বলা হচ্ছে। প্রথমে হচ্ছে মহিসঞ্চরণ মতবাদ, তারপরে এসছে তাপ পরিচালনা স্রোত, সমুদ্রতলের বিস্তার এবং পাত সংস্থান তত্ত্ব, অর্থাৎ পরপর ঠিকই রয়েছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। ড্যাশের মধ্যবর্তী স্থানে মহাবিযুক্তি রেখা রয়েছে। মহাভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে মহাবিযুক্তি রেখা 700 কিমিতে। তারপরে কি রয়েছে আমরা দেখে নেব মহিসঞ্চরণ মতবাদ, এটি হচ্ছে ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদ। তারপর হচ্ছে সমুদ্রতলের বিস্তার হচ্ছে হ্যারি হ্যাসের, তাপীয় পরিচালন স্রোত হচ্ছে আর্থার হোমসের, স্থিতিস্থাপক প্রতিক্ষেপ মতবাদ হচ্ছে রিডের। পরের কোয়েশ্চেন, নাজকা প্লেট বা পাত রয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুটি স্বাভাবিক চ্যুতির মাধ্যমে একটি সংকীর্ণ স্তূপ উত্থিত হলে তাকে বলা হয়ে থাকে গ্রাবেন হোস্ট, মনোক্লাইন নাকি ঊর্ধ্বভঙ্গ। সঠিক উত্তর হচ্ছে তাকে বলা হয়ে থাকে হোস্ট বলা হয়, দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যে একটি সংকীর্ণ স্তূপ উত্থিত হলে। একদিকে রয়েছে বিবৃতি, মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর দ্বীপগুলি খুবই অগ্নুৎপাত প্রবণ এবং আটলান্টিক মহাসাগরের ভূমিকম্প প্রবণ কারণ হলো সমুদ্রতলের বিস্তার। এক্ষেত্রে সঠিক হচ্ছে এ হচ্ছে আর এর সঠিক, যেটা দুটোই ঠিক রয়েছে, অর্থাৎ ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের ক্ষেত্রে নিচের কোন বলটি দায়ী, সেটা হচ্ছে জোয়ার ভাটার শক্তি। ওয়েগনারের মত অনুসারে পৃথিবীর ভূপ্রকৃতির বেশিরভাগ তত্ত্বই সিনোজয়িক যুগের। তারপরে কি রয়েছে সমতল শীর্ষদেশ বিশিষ্ট সামুদ্রিক পর্বতগুলিকে বলা হয় গায়োটস। পরবর্তী কোয়েশ্চেন, বর্তমান ভূমিরূপের অধিকাংশ কিসের সাথে সম্পর্কযুক্ত, সিনোজয়িক যুগের সাথে সম্পর্কযুক্ত। জিওসিনক্লাইন মতবাদটি কার, হল এবং ডানার হয়ে যাবে জিওসিনক্লাইন মতবাদ। নেক্সট, কখন ভৃগু গঠিত হয়, যখন ভূমিখণ্ড উল্লম্বভাবে সরে যায়। পরের কোয়েশ্চেন, প্রিন্সিপাল অফ জিওমরফোলজি বইটি কার লেখা, প্রিন্সিপাল অফ জিওমরফোলজি W.D. থর্নবেরির লেখা বই। তারপরে কি রয়েছে দ্য স্টাডি অফ ল্যান্ডফর্মস হচ্ছে আমাদের R.J. স্মলের, আনস্টেবল আর্থ হচ্ছে J.A. স্টিয়ার্স এবং মরফোলজি অফ দ্য আর্থ হচ্ছে L.C. কিং। নেক্সট, একদিকে রয়েছে জিওমরফোলজি, এসে এন জিওমরফোলজি, ফিজিক্যাল জিওগ্রাফি, এন আউটলাইন অফ জিওমরফোলজি। সঠিকটা দেখে নেব, সেটা হচ্ছে জিওমরফোলজি হচ্ছে লুব্যাকের। তারপরে কি রয়েছে এসে ইন জিওমরফোলজি হচ্ছে সেটা হচ্ছে ডিউরির, ফিজিক্যাল জিওগ্রাফি হচ্ছে স্টেলারের এবং অ্যান আউটলাইন অফ জিওমরফোলজি হচ্ছে উলড্রিজ ও মর্গ্যানের। পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাব, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে
চ্যুতিরেখার ভৃগুতট মনে করা হয়? অপশনে তো বলছে চ্যুতির আড়াআড়িভাবে অধ্যারোপিত জল নির্গমন প্রণালী। বিতে বলছে শিলার ক্ষয় প্রতিরোধ এবং ভূমিরূপগত ভূমিরূপের মধ্যকার দুর্বল সম্পর্ক। সি হচ্ছে ঘন ঘন তীব্র ভূমিকম্প। ডি হচ্ছে ভৃগুতট বরাবর প্রকৃত চ্যুতিতলের চিহ্নিতকরণ। সঠিক উত্তর হবে যেটা চ্যুতিরেখা ভৃগুতট, যেটা সেটা হচ্ছে শিলার ক্ষয় প্রতিরোধ এবং ভূমিরূপগত রূপের মধ্যকার দুর্বল সম্পর্ক। ব্যাসল্টিক সমুদ্র ত্বকের গড় ঘনত্ব থাকে, যেটা সেটা হচ্ছে 2.90 গ্রাম পার ঘন। পরেরটা সেমি গ্রাম পার ঘন সেমি। ভূবিজ্ঞানের সর্বাধিক মৌলিক সিদ্ধান্ত ইউনিফর্মিটারিয়াজম প্রথম কোন বইতে লেখা হয়েছিল? সেটা হচ্ছে থিওরি অফ দ্য আর্থ এই বইতে। মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব নিচের কোনটি লক্ষ্য সাক্ষ্য বহন করে? সেটা হচ্ছে জিগস অফ ইট, ট্রান্সকারেন্ট চ্যুতি। অপশন সিতে বলছে বিভিন্ন এলাকার জীবাশ্ম, আর অপশন ডিতে বলছে ম্যান্টেল পরিচালন। সঠিক উত্তর হয়ে যাবে জিগস অফ ইট, মহাসঞ্চরণ মতবাদের সাথে এবং তার সাথে বিভিন্ন এলাকার জীবাশ্ম, অর্থাৎ এ এবং সি। পরের কোয়েশ্চেন, সমুদ্রতলের প্রসার সি ফ্লোর স্প্রেডিং তত্ত্বটির জনক হলেন বিজ্ঞানী হ্যারি হ্যাস এবং ডায়েটজ। পরেরটা কি রয়েছে? লিস্ট 1 এবং লিস্ট 2 সমপ্রায় এই মতবাদের সাথে যুক্ত তিনি হলেন ডেভিসের সমপ্রায় মতবাদ, সমভূমি। একরূপতাবাদের সাথে যুক্ত হার্টন। তারপরে টেট্রাহাইড্রল মতবাদের সাথে যুক্ত তিনি হলেন লোথিয়ান গ্রিন। পরিচালন স্রোতের সাথে যুক্ত আর্থার হোমস। পরবর্তী হচ্ছে ইলাস্ট্রেশন অফ দ্য হোটানিয়ান থিওরি অফ আর্থ এই বইটির লেখক হলেন জেমস প্লেফেয়ার। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ব্যাসল্ট এটার সাথে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে অ্যাম্ফিবোলাইট। আচ্ছা, গ্রানাইটের সাথে রয়েছে সেটা হচ্ছে নিস। বেলে পাথর রয়েছে কোয়ার্টজাইট। স্লেট রয়েছে স্লেট, এটা রয়েছে মিল। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, আচ্ছা অস্পষ্ট, এটা স্ক্যান করতে গিয়ে এটাতে হচ্ছে অত্যাধিক ভাঁজের ফলাফলে কি তৈরি হয়? অপশনটা ছিল যেটা সেটা বিলম্বচ্যুতি, বিতে মহীখাত, সিতে ন্যাপ গঠন, ডিতে হচ্ছে প্রস্তুতসায় বিচ্ছিন্নকরণ। সঠিক উত্তর হচ্ছে অত্যাধিক ভাঁজের ফলে সৃষ্টি হয় ন্যাপ। তারপরে কোয়েশ্চেন ছিল গুটেনবার্গ বিযুক্ত রেখা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে। তারপরে ছিল 4 নম্বর কোয়েশ্চেন 33 নম্বর, সমুদ্রতলের বিস্তৃতি তথ্যটি হচ্ছে হ্যারি হ্যাসের। তারপরের কোয়েশ্চেন সেটা হচ্ছে মৌনলোহা কিসের জন্য বিখ্যাত? মৌনলোহা হচ্ছে 1957 সালে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের নিরন্তর যে পর্যবেক্ষণের জন্য। পরের কোয়েশ্চেন সঠিক একদিকে রয়েছে লিস্ট 1 লিস্ট 2। অপশন এতে 1 নম্বরে বলছে মরফোলজি অফ দ্য আর্থ এই বইটির লেখক হলেন এলসে কিং, মরফোলজি অফ দ্য আর্থ। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ ফিজিক্যাল জিওলজি যেটার সাথে যুক্ত হলেন তিনি হলেন এ হোমস। তারপরে জিওমরফোলজি যে বইটা রয়েছে সেটা হচ্ছে স্পার্কের সাথে যুক্ত এবং প্রিন্সিপাল অফ জিওমরফোলজি হচ্ছে থর্নবেরি। পরের নিচের কোনটি মহিষাঞ্চরণ মতবাদের সপক্ষে যুক্তি? এর সপক্ষে যুক্তিটা হলো অপশন এতে বলছে সেটা হচ্ছে জিগস অফ ইট, ট্রান্সকারেন্ট চ্যুতি, বিভিন্ন এলাকার জীবাশ্ম। অর্থাৎ রিপিট কোয়েশ্চেন এটা এ এবং সি ঠিক, অর্থাৎ জিগস অফ ইট এবং বিভিন্ন এলাকার জীবাশ্ম। মহীখাত তত্ত্বে কোন ভৌগোলিক যুক্ত ছিলেন? তিনি হলেন হল এবং ডানা। পরের কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়? এটা হয়ে যাবে আমাদের তিব্বতীয় যেটা রয়েছে। পরের কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্যকে প্রকাশ করে? তবে আসলে এটাতে জীবাশ্ম দেখা যায়, এতে স্তর থাকে, দুটোই ঠিক। তার সাথে এটি পরিবাহিত শিলা এবং জলাভূমিতে তৈরি হয়, অর্থাৎ এ বি সি ডি সবগুলোই ঠিক রয়েছে। বিবৃতি 1 মধ্য আটলান্টিক শৈলশিরা ছাড়া সমস্ত দ্বীপগুলি হলো সক্রিয় আগ্নেয়গিরি প্রবণ। আচ্ছা ঠিক। আটলান্টিক মহাসাগর সমুদ্রবক্ষের বিস্তৃতি হলো
ভূমিকম্পের প্রধান কারণ, অর্থাৎ এ বি উভয় এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। পরের কোয়েশ্চেনে চলে যাব। পরের কোয়েশ্চেনে কি রয়েছে, একদিকে রয়েছে তালিকা 1, তালিকা 2, একটা হচ্ছে রাইটারের নাম। রাইটারের নাম কি রয়েছে, যে উলড্রিজ ও মর্গ্যান। উলড্রিজ ও মর্গ্যানের সাথে যেটা যায় সেটা হচ্ছে স্পিরিট অ্যান্ড পারপাস অফ জিওগ্রাফি। আচ্ছা, 3 নম্বর। তারপর হচ্ছে থর্নবারি। থর্নবারির সাথে হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ জিওমরফোলজি। তারপর হচ্ছে 3 সিতে রয়েছে ভন রিচথোফেন। এটা হচ্ছে জিওমরফোলজির সাথে যুক্ত। এবং স্টিয়ার্স হচ্ছে যেটা সেটা হচ্ছে স্টিয়ার্সের হচ্ছে আনস্টেবল আর্থ। স্বাভাবিক চ্যুতি কাকে বলে? স্বাভাবিক চ্যুতি রয়েছে বিপরীত চ্যুতি, পার্শ্ব চ্যুতি এবং স্টেপ চ্যুতি। স্বাভাবিক চ্যুতি হচ্ছে যেটা সেটা হচ্ছে আচ্ছা, স্বাভাবিক চ্যুতি হচ্ছে দুটো শিলাখণ্ডের বিপরীত দিকে আগমন, ঠিক রয়েছে। দুটি শিলাখণ্ডের পরস্পরের দিকে আগমন হচ্ছে বিপরীত চ্যুতি। পার্শ্ব চ্যুতি হচ্ছে চ্যুতিতল অনুযায়ী অনুভূমিকভাবে শিলাখণ্ডের স্থান চ্যুতি। এবং স্টেপ চ্যুতি হচ্ছে যখন চ্যুতি ভিন্ন দিকে ঢাল একই থাকে। পরের কোয়েশ্চেন, ভারতীয় মালভূমি সৃষ্টির কারণ হচ্ছে উত্থান। পরেরটা জিওসিনক্লাইন সম্পর্কিত কম্প্রিহেন্সিভ থিওরি, এই তত্ত্বটির প্রবর্তক হলেন তিনি কে? হল এবং ডানা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক। পরে হচ্ছে 46 নম্বর কোয়েশ্চেন, হাওয়াই দ্বীপপুঞ্জের অগ্নুদ্গমজনিত কার্যাবলী পরিলক্ষিত হয়। অভিসারী পাত সীমান্ত বরাবর অগ্নুৎপাত ঘটে থাকে। আচ্ছা, রিজন রয়েছে, তাহলে এ এবং আর এই উভয়ই সঠিক, এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা কিন্তু নয়। নিম্নলিখিত কোন পর্বতটি একটি মহাসাগরীয় একটি মহাদেশীয় পাতের সংঘর্ষের মাধ্যমে গঠিত হয়? এটা হচ্ছে উরাল পর্বত। নিম্নের কোন উক্তিটি সঠিক? পৃথিবীর ভূত্বকের চ্যুতির ফলে হিমালয় তৈরি হয়েছিল। হিমালয় হলো প্রাচীনতম পর্বতমালা। হিমালয় ক্যালডেনিয়াম পর্বতের অন্তর্গত। তেথিস সাগরের সংক্রমণকালে হিমালয় পর্বতে উত্থান ঘটে। সঠিক উত্তর হয়ে যাবে তেথিস সাগরের সংক্রমণকালে হিমালয় পর্বতের উত্থান ঘটেছিল। পরের কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে রয়েছে আনত শিলা গঠনের সঙ্গে যে কাল্পনিক রেখা অনুভূমিক তল বরাবর ছেদ করে রয়েছে তাকে আয়াম বলে বা স্ট্রাইক। তালিকা 1 এবং তালিকা 2 হল এবং ডানার সাথে সম্পর্কিত যে মতবাদ সেটা হচ্ছে আমাদের জিওসিনক্লাইন মতবাদ, হচ্ছে হল অ্যান্ড ডানা। হার্টন হ্যারিহাসের হচ্ছে তাপীয় সংকোচন তত্ত্ব। তারপরে হার্টনের সাথে যুক্ত যেটা রয়েছে সেটা হচ্ছে না, আচ্ছা, হার্টন বি হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ক্ষমতাবাদের সাথে যুক্ত। হ্যারিহাস হচ্ছে তাপীয় সংকোচন, এবং জেফ্রিজ হচ্ছে তাপীয় সংকোচন, পরিচলন স্রোত। অগ্নুদ্গম জনিত কার্যাবলী ও পাত সীমানার মধ্যে এক নিবিড় সম্পর্ক বিদ্যমান। তার রিজন হচ্ছে পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরিগুলি অভিসারী পাত সীমানা বরাবর গড়ে উঠেছে। এক্ষেত্রে এ আর এর উভয় সত্য, আর হলে এর সঠিক ব্যাখ্যা, এ আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা নয়। এ ঠিক আর ভুল। আচ্ছা, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আর উভয় সত্য, আর এ সঠিক ব্যাখ্যা। মোহরভিষিক বিযুক্ত রেখা যাদের মধ্যে রয়েছে অবভিয়াসলি আমাদের ভূত্বক এবং ঊর্ধ্ব গুরুমণ্ডল।
যে পদ্ধতিতে একটি পাত অপর একটি পাতের তলদেশে প্রবেশ করে তাকে বলা হয়ে থাকে নিমজ্জন। সান আন্দ্রিয়ান চ্যুতিটি হলো একটি ট্রান্সভার্স ফল্ট। জিওসিনক্লাইন কথাটির উদ্ভাবক তিনি হলেন হল এবং ডানা। গুটেনবার্গ বিযুক্ত রেখা রয়েছে আমাদের গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে, ওল্ডহ্যাম বিযুক্ত রেখা নামে পরিচিত। ক্যালিফোর্নিয়া সান আন্দ্রিজ চ্যুতিটি নিম্নলিখিত কোন প্রকার পাত সীমান্ত চলনের উদাহরণ? এটা হচ্ছে ট্রান্সফর্ম বাউন্ডারি উইথ সিনেস্টিয়াল মোশন, না ট্রান্সফর্ম বাউন্ডারি উইথ ডেক্সট্রাল মোশন, ডাইভারজেন্ট বাউন্ডারি উইথ সিনেস্ট্রিয়াল মোশন, কনভার্জেন্ট বাউন্ডারি উইথ ডেক্সট্রাল মোশন। আমাদের ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চ্যুতি যে প্রকার পাত সীমান্ত চলন উদাহরণ সেটা হচ্ছে ট্রান্সফর্ম বাউন্ডারি উইথ ডেক্সট্রাল মোশন। নাজকা পাতটি কোন দিক বরাবর আছে? পূর্ব। পরের কোয়েশ্চেন, গুরুমণ্ডল উপরিভাগ যেখানে পৃথিবীর ভূত্বক ভাসমান অবস্থায় থাকে তাকে বলা হয়ে থাকে আমাদের অ্যাস্থনোস্ফিয়ার। ভূতাত্ত্বিকভাবে সর্বাপেক্ষা পুরাতন শিলা হচ্ছে কর্ণাটকের ধাওয়ার অঞ্চল, রাজস্থানের আরাবল্লী পর্বত, মধ্যপ্রদেশে বিন্দু পর্বত, পাঞ্জাবের শিবালিক অঞ্চল। সঠিক উত্তর কর্ণাটকের ধাওয়ার অঞ্চল। পরের কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি টেকটনিক ফোর্সের দ্বারা গঠিত? সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা। নেক্সট কোয়েশ্চেন, কর্নাট বিযুক্ত রেখা কোন দুটি স্তরের মধ্য দিয়ে অবস্থান করে? শিয়াল ও সীমা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব, একদিকে রয়েছে তালিকা 1 ও তালিকা 2। স্টিয়ার্সের হচ্ছে সেটা হচ্ছে দি আনস্টেবল আর্থ। ভন রিচথোফেনের হচ্ছে সেটা হচ্ছে আমাদের জিওমরফোলজি। উলড্রিজের হচ্ছে সেটা হচ্ছে স্পিরিট অ্যান্ড পারপাস অফ জিওগ্রাফি, এবং থর্নবেরি হচ্ছে প্রিন্সিপাল অফ জিওমরফোলজি। থর্নবেরি হচ্ছে প্রিন্সিপালস অফ জিওমরফোলজি, উলড্রিজের হচ্ছে স্পিরিট অ্যান্ড পারপাস অফ জিওগ্রাফি, ভন রিচথোফেনের হচ্ছে জিওমরফোলজি, এবং স্টিয়ার্সের হচ্ছে আনস্টেবল আর্থ। নিম্নলিখিত কোন কারণে ডাউন ওয়াপিং তৈরি হয়? সেটা হচ্ছে ভূত্বকীয় বাঁকের জন্য ডাউন ওপিং তৈরি হয়। কোনো একটি ভাঁজের দুটি বাহু যদি পরস্পর সমান্তরাল অনুভূমিক হয় সেটি নিম্নলিখিত কোন ধরনের ভাঁজ হবে? সেটা সাহিত্য ভাঁজ হয়ে থাকে। লিথোস্ফেরিক পাতের গঠনকারী সীমানাটিকে নিম্নলিখিত কোন উদাহরণ দ্বারা বোঝানো হয়ে থাকে? সেক্ষেত্রে মধ্য আটলান্টিক শৈলশিরা দ্বারা বোঝানো হয়ে থাকে। সান আন্দ্রিজ চ্যুতি নিম্নলিখিত কোনটিতে বর্ণিত রয়েছে? সেটি বর্ণিত রয়েছে সংরক্ষিত পাত সীমানা রূপে। পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব ফ্রেন্ডস 68 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে একদম অস্পষ্ট এটা এসছে, কোবারের মত অনুযায়ী জিওসিনক্লাইনের পার্শ্ববর্তী অনমনীয় পদার্থ হলো সেটা হচ্ছে ক্রাটোজেন। পরের কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটির মাধ্যমে বিশ্বের জীবন্ত আগ্নেয়গুলির অবস্থানের উপযুক্ত ব্যাখ্যা দেওয়া সম্ভব? সেটা হচ্ছে এইগুলি সমুদ্রের বেসিনের চারপাশে শৃঙ্খলের ন্যায় গড়ে ওঠে। নিম্নলিখিত কোন ভূকম্পীয় তরঙ্গ উপকেন্দ্রে সর্বাধিক ধ্বংসাত্মক হয়ে থাকে? সেটা হচ্ছে এল তরঙ্গ। কয়েকটা হচ্ছে অ্যালুইশিয়ান দ্বীপপুঞ্জে আগ্নোদ্গম দেখা যায়, প্রতিসারি পাত সীমানা বরাবর অগ্নুৎগম দেখা যায়। এক্ষেত্রে এ এবং আর উভয় ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। সান আন্দ্রিজ চ্যুতিটি কোন ধরনের চ্যুতির উদাহরণ? সেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম ফল্ট। নেক্সট, নিম্নলিখিত কোনটির উৎপত্তি অবস্থান সংক্রান্ত বিষয়টি পাত সংস্থান তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না? সেক্ষেত্রে সঠিক হয়ে যাবে সমুদ্র স্রোত ও জলবায়ু অঞ্চল। অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ অঞ্চল? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরা। আমাদের উত্তর পূর্ব ভারত ঝুঁকিপ্রবণ। তালিকা 1 এবং তালিকা 2 একদিকে হচ্ছে পাতের নাম। ইন্দো অস্ট্রেলীয় পাত, কোকেশ পাত, প্যাসিফিক পাত, নাজকা পাত। নাজকা পাতের চলন হচ্ছে পূর্ব দিকে। এরপরে যেটা রয়েছে
আচ্ছা, ইন্দো অস্ট্রেলীয় পাত হচ্ছে উত্তর দিকে চলন, ফোকাস পাতের ক্ষেত্রে হচ্ছে পশ্চিম দিকে, প্যাসিফিক পাত যেটা রয়েছে ফোকাস কোকোস পাত রয়েছে উত্তর পশ্চিম দিকে, প্যাসিফিক পাত হচ্ছে পশ্চিম দিকে, এবং নাজকা পাত রয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের আচ্ছা, একদিকে রয়েছে চলনের দিক, এটা দেখে নিতে হবে। ইন্দো অস্ট্রেলীয় পাত যেটা সেটা যাচ্ছে উত্তর দিকে, কোকাস পাত হচ্ছে এটা সেটা হচ্ছে পশ্চিম দিকে, প্যাসিফিক পাত পূর্ব দিকে, এবং নাজকা পাত হচ্ছে উত্তর পশ্চিম দিকে। ভূপৃষ্ঠের যখন কোনো শিলা ভেঙে যায় এবং তার বিভিন্ন অংশগুলি বিভিন্ন দিকে চালিত হয় তখন তাকে বলা হয়ে থাকে চ্যুতি। নিম্নলিখিত কোন ভূমিরূপটি গাঠনিক শক্তির দ্বারা সৃষ্ট হয়? গ্রস্ত উপত্যকা, অন্ধ উপত্যকা, ইউ আকৃতি উপত্যকা, ভি আকৃতি উপত্যকা। সঠিক উত্তর হচ্ছে গ্রস্ত উপত্যকা। নিম্নোক্ত কোন অঞ্চলটি সুনামি প্রবণ? অবশ্যই এটা সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরীয় যে তটরেখা। নিম্নলিখিত কোন সংঘর্ষ অঞ্চল বা কলিশন জোন পাতগুলি চিরস্থায়ীভাবে মিলিত হয়ে যায় এবং পরবর্তীকালে কোনো রকম পাত সমস্থানিক কার্যকলাপ হওয়ার সম্ভাবনা থাকে না? সঠিক উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে মহাদেশীয় সংযোগস্থল। ভূমিকম্পীয় তরঙ্গ বা সিসমিক ওয়েভ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? সেক্ষেত্রে হচ্ছে এস তরঙ্গের গতি বেগ অনুপ্রস্থ তরঙ্গের ঘনত্ব এবং প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভরশীল। আচ্ছা, এটাও ঠিক রয়েছে একটা পয়েন্ট। এবং পি তরঙ্গ এস তরঙ্গের তুলনায় দ্রুত পরিবাহিত হয়, অর্থাৎ 2 এবং 4 ঠিক। পাত সংস্থান সম্পর্কে নিচের কোন তথ্য বা তথ্যগুলি সঠিক? 1 নম্বর বলছে পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপ গঠনের ক্ষেত্রে পাত সংস্থান গুরুত্বপূর্ণ, ঠিক রয়েছে। এবং পাত সংস্থান মূলত রেডিওজেনিক তাপের কারণে হয়ে থাকে, অর্থাৎ 1 এবং 3 ঠিক। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস, আর মাত্র কয়েকটি কোয়েশ্চেন রয়েছে। নিচের তথ্যগুলি পড়ুন এবং সঠিক উত্তর দিন। আচ্ছা, উত্তর পশ্চিম হিমালয় অঞ্চল রাজ্যগুলি বেশি মাত্রায় ভূমিকম্প ও ধসপ্রবণ হয়ে থাকে, 1 নম্বর ঠিক। এবং হিমালয় অঞ্চলের রাজ্যগুলো নৃতাত্ত্বিক অ্যানথ্রোপোজেনিক কার্যাবলীর জন্য বিভিন্ন ভূমিরূপগত দুর্ঘটনা ঘটে থাকে, 1 এবং 4 ঠিক। পরবর্তী 83 পিলীয় ধরন যেটা, আচ্ছা হাওয়ায় ধরন এবং তাদের বৈশিষ্ট্য জানতে চাইছি। পিলীয় ধরন যেটা হবে সেটা হচ্ছে অত্যন্ত সান্দ্র লাভা বিস্ফোরক নির্গত হয়। তারপরে হাওয়ায় ধরন যেটা সেটা হচ্ছে অত্যন্ত তরল ব্যাসল্ট জাতীয় লাভা ধীর বেগে প্রবাহিত হয়। তারপরে সিতে কি রয়েছে? স্ট্রম্বলীয় ধরন, যেখানে সান্দ্র ব্যাসল্ট জাতীয় লাভা বিস্ফোরণ সহ অগ্নুদ্গম ঘটে। এবং ভ্যালকানো যেটা সেটা হচ্ছে সান্দ্র লাভা ও বায়ুর সংস্পর্শে আসামাত্র জমাটবদ্ধ হয়ে থাকে। নিম্নলিখিত কোন শিলাটি স্লেট এবং সিস্টের রূপান্তরিত রূপ? সেটা হচ্ছে ফ্লাইট হচ্ছে সিস্ট এবং সিস্টের রূপান্তরিত রূপ। নিম্নলিখিত কোন ভূকম্পীয় তরঙ্গ গতিবেগের পার্থক্য অন্তঃকেন্দ্রমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডল থেকে পৃথক করেছে? সেটা পি তরঙ্গ। নেক্সট ব্ল্যাক ফরেস্ট পরবর্তী কোন যুগের? সেটা হচ্ছে হার্ডসেনিয়ান যুগের। একদিকে রয়েছে স্কেল এবং অন্যদিকে রয়েছে বিষয়। স্কেলে কি রয়েছে? যেটা রয়েছে ওয়েন্টওয়ার্থ এ, আর অন্যদিকে রয়েছে পলির আকার। সফির সিম্পসন যেটা সেটা হচ্ছে হ্যারিকেন। ফুজিতা রয়েছে টর্নেডো।
রিক্টার হচ্ছে ভূমিকম্পের সাথে সম্পর্কিত। আচ্ছা, প্রতিসম ভাঁজ এবং গঠনের বৈশিষ্ট্য, উভয় দিকে বাহু 88। প্রতিসম বাহু বা সিমেট্রিক্যাল যেটা, সেটার ক্ষেত্রে হয়তো উভয় দিকে একই দিকে হেলে থাকে প্রতিসমর ক্ষেত্রে, এবং অপ্রতিসমর ক্ষেত্রে অসম এবং পরিবর্তনশীল বাহু। তারপরে হয়ে থাকে একনতর ক্ষেত্রে যেটা হয়, একটি বাহু সমকোণে হেলে থাকে, এবং সমানত হচ্ছে উভয় বাহু সমান্তরালে হয়ে যায় যেটা। এরপর আমরা দেখে নেব, আচ্ছা, আগ্নেয়গিরি, অন্যদিকে হচ্ছে দেশ কি, আইজে ফজাল্লা জুকুল, এটা কোন দেশের? আর সেন্ট হেলেন পর্বত, ভিসুভিয়াস ইতালির। তারপর হচ্ছে পিনাটুবো পর্বত, সঠিক দেখতে হবে। আচ্ছা, আইজাফ জাল্লাজুকুল, এটা রয়েছে আইসল্যান্ড। সেন্ট হেলেন রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, ভিসুভিয়াস রয়েছে ইতালিতে, এবং পিনাটুবো ফিলিপাইনের। পাঁচ সঞ্চালন তত্ত্ব স্কেলে আচ্ছা, একদিকে রয়েছে বিভিন্ন তত্ত্বের নাম ও তাদের প্রবক্তা। গ্রহ কণিকা তত্ত্বটা হচ্ছে চেম্বারলিন। মহীখাত তত্ত্ব কবারের। তাপীয় সংকোচন তত্ত্ব জেফ্রিজ। মহীদাস বিচরণ তত্ত্ব ড্যালি। তপ্তবিন্দু বা হটস্পট, আগ্নেয়গিরির অগ্নুৎপাত উৎপন্ন হয় কিছু মিলিয়ন বছর পরে, এটি উৎস থেকে দূরে সরে যায়, নিষ্ক্রিয় হয়ে পড়ে। কারণটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে পাতের চলন। 93 নম্বর কোয়েশ্চেনে চলে যাব, যেখানে বলছে প্যানজিয়া 5টি পর্যায়ের ভাঙন শুরু করেছিল। 135 মিলিয়ন বছর আগে, 180 মিলিয়ন বছর আগে, 65 মিলিয়ন বছর আগে, নাকি 225 মিলিয়ন বছর আগে? সঠিক উত্তর হয়ে যাবে 225 মিলিয়ন বছর আগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পাত পরিচালনকারী শক্তি হিসেবে বিবেচনা হয় যেটা, সেটা হচ্ছে শিলাস্তরের টান। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোন ভূতাত্ত্বিক যুগে ভাঁজ হিমালয় পর্বতশ্রেণীতে দেখা যায়? সেটা হচ্ছে সিনোজয়িক। পরের কোয়েশ্চেন, একদিকে হচ্ছে জিওলজিক পিরিয়ডস, অন্যদিকে হচ্ছে লাইফ ফর্মস, সেটা হচ্ছে কি রয়েছে? ট্রিসিয়াস। ট্রিসিয়াস হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডায়নোসরের আবির্ভাব। জুরাসিক হচ্ছে পাখি এবং উড়ন্ত সরীসৃপের আবির্ভাব। প্লেস্টোসিন হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রথম প্রাণীর আবির্ভাব। ও প্লিওসিন হচ্ছে মানুষের আবির্ভাব। নিম্নলিখিত ধারণার উদ্ভবের কাল ক্রমানুসারে সাজাও, কোনটি সঠিক কোড? প্রথমে এসছে মহাসমতাবাদের নীতি, তারপর মহাসঞ্চালন মতবাদ, তারপর গতিশীল ভারসাম্য তথা পরিচালন ঠিকই রয়েছে। পরপর প্রথমে রয়েছে 1 নম্বর, অর্থাৎ সমতাবাদের নীতি, প্রিন্সিপাল অফ আনইউনিফর্মিটারিয়ানিজম। তারপর 2 নম্বর হচ্ছে মহাসঞ্চালন থিওরি অফ কন্টিনেন্ট ড্রিফট থিওরি। তারপরে
পরিচালন স্রোত তত্ত্ব, তারপর শেষে এসছে গতিশীল ভারসাম্যের তত্ত্ব। টারশিয়ারি উপযোগের 5টি অধিযোগ বা অ্যাপোচ রয়েছে। নৃতাত্ত্বিক যুগ অনুযায়ী প্রাচীন থেকে বর্তমান কাল পর্যন্ত অধিযোগগুলির সঠিক ক্রমে সাজানোর কথা বলছে। প্রথম হচ্ছে প্যালিওসিন, তারপর প্লিওসিন, তারপর অলিগোসিন, তারপর মায়োসিন এবং প্লিওসিন। প্যালিওসিন, প্লিওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লিওসিন। তারপরে হচ্ছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মাধ্যমে সৃষ্টি হয়? সেটা হচ্ছে ল্যাফিলি, আগ্নেয়োৎপাত অগ্নেয়গিরির মাধ্যমে সৃষ্টি হয়। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিবৃতিটি স্বাভাবিক চ্যুতির চলনকে সঠিকভাবে ব্যাখ্যা করে? অপশনে তো বলছে ঝুলন্ত প্রাচীর পাদামল প্রাচীরের নিচে বসে যায়, ঠিক রয়েছে, অর্থাৎ এটি সঠিক। আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, সমুদ্র তলদেশের সামুদ্রিক জলসের উচ্চতা বেশি হওয়াকে সঠিকভাবে ব্যাখ্যা করা যায়? সেটা হচ্ছে প্রাটের সমস্থিতি মতবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকমই ম্যারাথন পর্ব ক্লাস আরও পেতে অবশ্যই পাশে থাকবেন। কোনো রকম কোনো কোয়েশ্চেনের উত্তর ভুল হলে বা সেই নিয়ে কোনো সংশয় থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি আমার মতো চেষ্টা করলাম সঠিক উত্তর করে দেওয়ার। এবং আপনাদের কোনো সংশয় থাকলে অবশ্যই জানাবেন, কারণ সবাই 100% জেনে বসে থাকে না, ভুল হতেই পারে। তো অবশ্যই আপনাদের সহযোগিতা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি।